তো দেখেন এখানে কোশ্চেন 131, এটা কোশ্চেন না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। কোন ত্রিভুজের মধ্যমাত্রা যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলে? ভরকেন্দ্র বলে। লাস্ট ক্লাসে আমরা ভরকেন্দ্রটা নিয়ে কথা বলছিলাম, যে একটা ত্রিভুজের মধ্যমা হচ্ছে যে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। লেটস সে এখান থেকে এখান পর্যন্ত এটা একটা মধ্যমা, তারপর এখান থেকে এখান পর্যন্ত একটা মধ্যমা, এখান থেকে এখান পর্যন্ত একটা হয়নি পর্যন্ত মধ্যমা। তাহলে এই মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র, গ্র্যাভিটি সেন্ট্রয়েড। ওকে, এখন বাকিগুলো আর কি? ত্রিভুজের চারটা সেন্টার বেসিক্যালি থাকে, সেন্টারস অফ ট্রায়াঙ্গেল বলে এটাকে, সেন্টারস অফ ট্রায়াঙ্গেল। তো 2 নম্বর হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে। লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক কাকে বলে? লম্ব দ্বিখণ্ডক হচ্ছে যে এই ভূমিকে দ্বিখণ্ডিত করে এবং লম্ব, ভূমি বরাবর যেটা লম্ব হবে আর কি, ঠিক আছে? ভূমিকে দ্বিখণ্ডিত করে এবং লম্ব হবে, এভাবে করে, এরকম করে ভূমিকে দ্বিখণ্ডিত করে এবং লম্ব হবে। তো এটা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে কি? পরিকেন্দ্র, সার্কাম সেন্টার, পরিকেন্দ্র সার্কাম সেন্টার, খেয়াল করবেন। তারপরে 3 নম্বর হচ্ছে কোণগুলোর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। একটা ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণের সমান দ্বিখণ্ডক এভাবে, এই কোণের সমান দ্বিখণ্ডক এভাবে, এবং এই কোণের সমান দ্বিখণ্ডক এভাবে যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র, ইন সেন্টার, অন্তঃকেন্দ্র ইন সেন্টার। আর হচ্ছে ত্রিভুজের শীর্ষ থেকে অঙ্কিত লম্বত্র যে বিন্দু মিলিত হয়, শীর্ষ থেকে অঙ্কিত লম্ব। তো শীর্ষ থেকে অঙ্কিত লম্ব মানে এখান থেকে ডাইরেক্ট এখান পর্যন্ত একটা লম্ব টানলাম, এখান থেকে এখান পর্যন্ত একটা লম্ব টানলাম, আবার এখান থেকে শীর্ষ থেকে আর কি, এখান থেকে এখানে লম্ব টানলে এখানে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে অর্থ সেন্টার, অর্থ সেন্টার। তাহলে চারটা সেন্টার, হ্যাঁ, সেন্টার অফ ট্রায়াঙ্গেল চারটা সেন্টার। একটা ভরকেন্দ্র, এটা কার উপর? মধ্যমা। পরিকেন্দ্র কিসের উপরে? লম্ব দ্বিখণ্ডক। অন্তঃকেন্দ্র কিসের? এই কোণগুলোর সমদ্বিখণ্ডক। আর লম্বকেন্দ্র হচ্ছে শীর্ষ থেকে লম্ব টানলে যেটা হয়। ঠিক আছে, এই চারটা। এখন এই চারটা মনে রাখতে হবে, কারণ এগুলোর উপরে মানে ইয়ে বেজ আর কি, ডেফিনেশন বেজ কোশ্চেন হয়ে থাকতে পারে। এখন এটা বাংলায় এভাবে করে চিন্তা করলে অনেক সময় মানে মিলানো মানে ভুলে যেতে পারেন। এই জন্য ইংলিশে একটা আমি টার্ম দেখাচ্ছি যেটা দিয়ে মনে রাখার সুযোগ আছে, সেটা হচ্ছে যে এম, একটু গ্যাপ দিয়ে লিখি, এম এ পি এ বি আর জি ও সি আই। দেখেন ইংলিশে এটাকে মনে রাখার জন্য একটা নেমোনিক্স আর কি, মাপাব গোসি, MAPAB মাপাব, আর GOCI গোসি, মাপাব গোসি। এখন কিভাবে কোনটা কিভাবে সম্পর্কিত? এই এম মানে হচ্ছে যে মেডিয়ান, এম মানে হচ্ছে মেডিয়ান, অর্থাৎ মেডিয়ানগুলো যেখানে মিলিত হবে সেটা, সেটা হচ্ছে যে জি, জি ফর গ্র্যাভিটি, এবং সেটাই আমি বলছিলাম যে গ্র্যাভিটিটাই সেন্ট্রয়েড, ভরকেন্দ্র বাংলায় সেন্ট্রয়েড। তো জি মাপাব, এই জিটাকে সেন্ট্রয়েডের সাথে কম্পেয়ার করে মানে খেয়াল করে নিন। তাহলে মিডিয়ান থেকে যেটা মিডিয়ানগুলো মিলিত হয় যেখানে, সেটা গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড, ভরকেন্দ্র, ভরকেন্দ্র। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে দেখেন এ, এ ফর হচ্ছে এই অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল না, এ ফর অল্টিটিউড, এখানে এ বিটা অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। এ হচ্ছে অল্টিটিউড, অল্টিটিউড মানে হচ্ছে যে তার এই কি বলা যায়, লম্ব দ্বিখণ্ডক আর কি, লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে? অল্টিটিউড হচ্ছে লম্ব দ্বিখণ্ডক বলা যায় না, তো এটাকে বলে অল্টিটিউড হচ্ছে যে শীর্ষ থেকে বিবাহুর উপর অঙ্কিত লম্ব, যেটা শীর্ষ থেকে এখানে কোথায় আছে অঙ্কিত লম্ব, এই যে এটা, এই যে শীর্ষ থেকে অঙ্কিত লম্ব, ঠিক আছে? অল্টিটিউড মানে হচ্ছে যেমন ধরেন আমি এই ট্রায়াঙ্গেলটা ড্র করলাম, এটা, তাহলে এই শীর্ষ থেকে অঙ্কিত লম্ব হবে এটা, কিন্তু এইটা, তাহলে এইটাকে বলা হয় অল্টিটিউড, উচ্চতা, অল্টিটিউড উচ্চতা। তো তার মানে একদম শীর্ষ থেকে লম্ব যেগুলো সেগুলো যেখানে মিলিত হবে সেটাকে এই সেগুলাকে মানে সেই অল্টিটিউডগুলোর মিলিত স্থান যেটা, সেটা হচ্ছে যে এই যে ও, ও ফর অর্থ সেন্টার, অর্থ সেন্টার, ঠিক আছে? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে পি, পি ফর হচ্ছে যে
পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে হচ্ছে যে লম্ব দ্বিখণ্ডক, মানে একটা ভূমির এই যে এটা থেকে যদি আমি পারপেন্ডিকুলার লম্ব বলি, তাহলে সাধারণত মধ্যবিন্দু থেকে এভাবে করে লম্ব টানা হয় আর কি জেনারেলি। তো এই জন্য পারপেন্ডিকুলার মানে হচ্ছে যে যেটা আমাদের বাংলা এখানে বলা হয়েছে কি যেন, এই লম্ব দ্বিখণ্ডক, যেটা লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে। একটা অল্টিটিউড হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব উচ্চতা, এটা এক জিনিস। আর পারপেন্ডিকুলার হচ্ছে ভূমি থেকে লম্ব দ্বিখণ্ডক, মানে ভূমির মধ্যবিন্দু থেকে আর কি লম্ব হয়ে লম্বভাবে দ্বিখণ্ডন করা হয়েছে, এটা সমান সমান হয়ে গেছে। তো তখন এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার। তা পি, তাহলে পি এর সাথে দেখেন সি, সি ফর হচ্ছে কি সার্কাম সেন্টার, সি ফর সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে এই যে এ বি, 4 নাম্বার হচ্ছে এ বি, এ বি মানে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো বাইসেক্ট করবে যে বিন্দুতে, অ্যাঙ্গেলগুলো যে বিন্দুতে বাইসেক্ট করবে সেখানে হচ্ছে যে আই, আই ফর ইন সেন্টার, ইন সেন্টার মানে অন্তকেন্দ্র, ইন সেন্টার, ঠিক আছে। তো এভাবে ইংলিশের টার্মগুলো দিয়ে মনে রাখতে পারেন, বাংলায় ডাইরেক্ট মনে রাখতে পারলে ভালো, অথবা ইংলিশের টার্ম দিয়ে মাপা গোসি, এম ফর মিডিয়ান, মিডিয়ানগুলো যেখানে মিলিত হবে সেটা জি, জি ফর গ্র্যাভিটি মানে সেন্ট্রয়েড। এরপর হচ্ছে যে এ, এ মানে অল্টিটিউড, এখানে এ মানে অল্টিটিউড, অল্টিটিউডগুলা অর্থাৎ এই শীর্ষ থেকে বিপরীতবাহুর উপর অঙ্কিত লম্ব যেটা, সেগুলো যেখানে মিলিত হবে সেটা হচ্ছে যে ও ফর অর্থ সেন্টার। এরপর হচ্ছে যে পি, পি মানে হচ্ছে যে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে যে এই লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ ভূমিকে সমানভাবে ভাগ করে এবং লম্ব যেটা সেটা, সেগুলা পারপেন্ডিকুলার। তাহলে সেই পারপেন্ডিকুলার হচ্ছে কি সি, গো সি, এটা সি, সি মানে সার্কাম সেন্টার। আর এ বি মানে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেলগুলোকে সমদ্বিখণ্ডিত করে যেখানে মিলিত হয় সেটা অ্যাঙ্গেল বাইসেক্টর। আর ওই পয়েন্টটাকে বলা হচ্ছে যে আই ফর ইন সেন্টার, ইন সেন্টার। এখন এই চারটার মধ্যে আমাদের দুইটা একটা পার্টে জরুরি আর একটা একটা পার্টে জরুরি। একটা তো মিডিয়ান, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা কোনো কোনো সময় আমাদের দরকার হবে। মিডিয়ানের যে নলেজটুকু দরকার বলছিলাম যে মিডিয়ানের মধ্যে এই যে ওই মিডিয়ান মানে কি, ওই মধ্যমাগুলোর মিলিত স্থান। তো মিডিয়ান একটা একটা এই যে বাহুগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা বলছিলাম, এটা এখানে জরুরি। 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই কোণের দিক থেকে অংশটা 2, কোণের দিক থেকে অংশটা 2 আর নিচের দিকের অংশটা 1। তাহলে কোণের দিকের অংশটা 2, এই অংশটুকু 2 আর নিচের অংশটুকু 1। তো মিডিয়ানের জন্য এটা জরুরি, এটা খেয়াল করা আমাদের দরকার। আর দুইটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সার্কাম সেন্টার আর ইন সেন্টার, এই দুইটা কি জিনিস, এইটা আবার আলাদাভাবে অন্যভাবে বিশ্লেষণ করা যায়। সেটা হচ্ছে যে সার্কাম সেন্টার হচ্ছে যে এই একটা সার্কামফারেন্সের মধ্যে, সার্কামফারেন্স, সার্কামফারেন্স কি পরিধি, তাহলে একটা বৃত্তের সার্কামফারেন্সের মধ্যে যদি কোনো ত্রিভুজ থাকে তাহলে সেটাকে সার্কাম, এই যে এটা এই সার্কামফারেন্সের মধ্যে, পরিধির মধ্যে যেহেতু একটা বৃত্ত আসছে, তাহলে এই বৃত্তটাকে বলা হয় সার্কাম, কে বলা যায়, মানে এই বৃত্তটার যে ইয়েটা বলবো আমি সেটাই বলি, বৃত্তটার যে ব্যাসার্ধ বলবো, ব্যাসার্ধটাকে আর কি সার্কাম রেডিয়াস বলে, ঠিক আছে। আর ওই যে বিন্দুটা, যে বিন্দু এটার এটার যে সেন্টার, আগে বলি এটা সেন্টার, সেন্টারটাকে বলা হয় সার্কাম সেন্টার, এটাকে বলা হচ্ছে সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার, ঠিক আছে। আর এটার যে এই বৃত্তের, বৃত্তের যে ব্যাসার্ধটা, বৃত্তের যে ব্যাসার্ধটা এই যে এইটুক, সেটাকে বলা হবে কি সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস। তাহলে দেখেন দুইটা জিনিস, আরেকটা আছে, আগে এটা শেষ করি। সার্কাম সেন্টার কখন হবে, সার্কাম সেন্টার হচ্ছে যে একটা সেন্টার, তাহলে কার সেন্টার, এটা কিন্তু বৃত্তেরও সেন্টার, আবার এখানে ত্রিভুজেরও সেন্টার, বৃত্তেরও সেন্টার, ত্রিভুজেরও সেন্টার। তাহলে বৃত্ত এবং ত্রিভুজ কিভাবে হচ্ছে, এখানে সার্কাম সেন্টারের সময় বৃত্ত বাইরে আছে আর বৃত্তের মধ্যে তিনটা বিন্দুতে এইভাবে ত্রিভুজটা ইয়ে করে। এবং আমরা যেটা পারপেন্ডিকুলার গুলো মিলিত হয়ে সার্কাম সেন্টার হয়, ত্রিভুজের ক্ষেত্রে পারপেন্ডিকুলার মিলিত হয়ে যেই সার্কাম সেন্টারটা, সেটাই এই সেন্টারটাই হয় আলটিমেটলি। এই ত্রিভুজটাকে, ত্রিভুজটার চারদিকে এভাবে করে মানে একটা বৃত্ত ড্র করলে এই বৃত্তটা এই তিনটা বিন্দুকে ছেদ করে যাবে। আর এই বৃত্তের যে সেন্টার সেটাকেই সার্কাম সেন্টার বলা হচ্ছে। আর এই বৃত্তের যেই ব্যাসার্ধ এইটুকু, সেটাকে সার্কাম রেডিয়াস বলা হচ্ছে। তাহলে এই যে সার্কাম রেডিয়াস যেটুকু, এইটুকু আসলে
আসলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এইটুকু আসলে 2, এই অংশটুকু 2 বলা যায়, এই অংশটুকু 2 বলা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে ইন সেন্টার কখন, ইন সেন্টার মানে ইন মানে ভিতরে, ইন সেন্টার মানে ইন মানে ভিতরে, তার মানে ত্রিভুজের ভিতরে যদি একটা ইয়ে থাকে, সার্কেল থাকে, ত্রিভুজের ভিতরে যদি সার্কেল থাকে তাহলে ওই সার্কেলের যেই ইয়েটা সেন্টার সেটাকে বলা হচ্ছে ইন সেন্টার। তাহলে খেয়াল করুন এটা কিন্তু ইন সেন্টার, ইন সেন্টার। আর এই বৃত্তের যেই ব্যাসার্ধ ধরেন এখান থেকে এখান পর্যন্ত, এই ব্যাসার্ধটা হচ্ছে সার্কাম সরি ইন রেডিয়াস, ইন রেডিয়াস। পয়েন্টটা ধরতে পারছেন কিনা? দুটো জিনিস, একটা হচ্ছে যে বৃত্ত বাইরে, বৃত্ত বাইরে ত্রিভুজ ভিতরে, আর একটা হচ্ছে যে বৃত্ত ভিতরে ত্রিভুজ বাইরে, বৃত্ত ভিতরে ত্রিভুজ বাইরে। তো তার মানে যখন ভিতরে থাকে তখন ইন সেন্টারের কথা আসে, ইন, দেখেন খেয়াল করে, ভিতরে যখন তখন ইন সেন্টার, আর যখন বাইরে তখন সার্কাম সেন্টার, কারণ ওটার সার্কামফারেন্সের মধ্যে বৃত্তটা আছে, এই সার্কামফারেন্সের মধ্যে পরিধির মধ্যে বৃত্তটা আছে। তো যখন বাইরে, বৃত্ত বাইরে তখন সেটা সার্কাম সেন্টার, যখন বৃত্ত ভিতরে তখন সেটার সার্কাম রেডিয়াস। আর এই সার্কাম এই ইয়ার ক্ষেত্রে মানে ইন ইন ভিতরে যখন ইন সরি ভিতরে যখন ইন রেডিয়াস, তাহলে এই ক্ষেত্রে যে রেডিয়াসটা সেটা আর কি ইন রেডিয়াস, আর এই ক্ষেত্রে যে রেডিয়াসটা সেটাকে সার্কাম রেডিয়াস বলা হয়। তো সার্কাম রেডিয়াস আমি বলছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করেন এই যে এটা, তারপরে এটা, এবং ভিতরে যদি আমি আরেকটা বৃত্ত নেই, তাহলে এইখান থেকে এখান পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমাদের কি বলেন, সার্কাম না ইন, কি হবে? এই উপর থেকে এটুকু পর্যন্ত কি হবে? এটা হবে সার্কাম রেডিয়াস, ঠিক আছে, সার্কাম রেডিয়াস। আর নিচ থেকে এইখান থেকে মধ্যবিন্দু থেকে এই পর্যন্ত যেটুকু, এই পর্যন্ত সেটা হচ্ছে ইন রেডিয়াস, ইন রেডিয়াস। এটা সার্কাম রেডিয়াস আর এটা ইন রেডিয়াস। তাহলে যেটা বললাম যে ওই যে 2:1 অনুপাতে বিভক্ত করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে এই উপরের অংশটাকে 2 আর নিচের অংশটুকু 1, উপরের অংশটুকু 2, নিচের অংশটুকু 1, আর নিচের অংশটুকু কি ইন সেন্টার, ইন রেডিয়াস, উপরের অংশটুকু কি সার্কাম রেডিয়াস। তাহলে সার্কাম রেডিয়াস আর ইন রেডিয়াসের মধ্যে একটা সম্পর্ক তাহলে আমরা পাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সবসময় না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইয়ে নিয়ে আসে, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যে এই সার্কাম রেডিয়াস যেটা, এটা সাধারণত ক্যাপিটাল আর দ্বারা লেখা হয়, আর ইন রেডিয়াস যেটা সেটা সাধারণত স্মল আর দ্বারা লেখা হয়। তাহলে এটা হচ্ছে যে ক্যাপিটাল আর ইকুয়াল টু টোয়াইস অফ স্মল আর, ক্যাপিটাল আর ইকুয়াল টু টোয়াইস অফ স্মল আর। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, তাহলে এখানে একটা সম্পর্ক আর কি নির্ধারণ হলো যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 অফ স্মল আর, অর্থাৎ সার্কাম এই যেটা আর, আর কি বড় আর কি বুঝবো, এই বড় আর দ্বারা কি বলবো, সার্কাম রেডিয়াস ইকুয়াল টু 2 ইন্টু কি ইন রেডিয়াস, সার্কাম রেডিয়াস হচ্ছে 2 ইন্টু ইন রেডিয়াস। ঠিক আছে, সার্কাম রেডিয়াস সাধারণত ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়, ইন রেডিয়াস সাধারণত ছোট আর দ্বারা ডিনোট করা হয়। তাহলে সার্কাম রেডিয়াসটা টোয়াইস অফ আর, কখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে জিনিস এই দুইটা জিনিস আমাদের এই ত্রিভুজের সময় যখন এইগুলো জানলাম, আর বৃত্তের আলোচনার পরে এইটা আমাদের লাগবে আর কি, যে এই ত্রিভুজ আর বৃত্ত, বৃত্তের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে যে সেন্টার পাবো সেটাকে কি বলবো, না এই সেন্টারটাকে কি বলবো, এটা সার্কাম সেন্টার, সার্কাম, কারণ এই যে বাইরে আছে সার্কেলটার কি বলা যায়, সার্কামফারেন্সের মধ্যে ত্রিভুজটা আছে। তাহলে বাইরে দিয়ে যখন থাকছে তখন সেটা সার্কাম, ঠিক আছে। আর ভিতরে যখন থাকছে, কার, ত্রিভুজের ভিতরে, এই যে ত্রিভুজ এর ভিতরে যখন সার্কেল চলে আসে তখন এটার সেন্টারটা, তখন এটা ইন সেন্টার, ঠিক আছে। এইটা সার্কাম সেন্টার, আর পরেরটা ইন সেন্টার। এইটার যে রেডিয়াস সেটা হচ্ছে যে কি সার্কাম রেডিয়াস, এইটার যে রেডিয়াস সেটা হচ্ছে ইন রেডিয়াস। এই দুইটার ক্ষেত্রে সম্পর্ক কি 2:1, কখন এই ইকুইলেটার ট্রায়াঙ্গেলে, সব জায়গায় না আবার,
ঠিক আছে, সব জায়গায় না, এটা ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শুধু, আর ইকুইলেটার ট্রায়াঙ্গেল নিয়ে কোশ্চেন হয়ে থাকে আর কি এই ক্ষেত্রে। তো ঠিক আছে, এটা খেয়াল করে রাখি আর কি আমরা। কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? তাহলে কি বলবো? বাহুর লম্ব দ্বিখণ্ডক। হুম, বাহুর আহ, লম্ব দ্বিখণ্ডক লম্বকেন্দ্র না। আগের এতে তো লেখা ছিল লম্ব কেন্দ্র হবে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, শীর্ষ থেকে অঙ্কিত লম্ব, ঠিক আছে, সেগুলো লম্ব কেন্দ্র। আর বাহুর যে লম্ব দ্বিখণ্ডক সেটাকে বলা হয় পরিকেন্দ্র। বাহুর যে লম্ব দ্বিখণ্ডক সেটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। ওকে, এখন এটা বাংলায় অনেক সময় কনফিউশন তৈরি হয়, আমি তো এই জন্য ইংলিশে বললাম যে ইংলিশে মনে রাখার চেষ্টা করেন। তাহলে সেটা কিভাবে, বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক আমি বলছি আবারও দেখেন, খেয়াল করেন, মাপাপ গোসি MAPAB, আর এটা হচ্ছে যে GOCI, মাপাব গোলসি। তাহলে এম ফর মিডিয়ান, মিডিয়ানগুলোর যেটা মানে মিলিত সেটা হচ্ছে যে গ্র্যাভিটি বা কি সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড। এরপর হচ্ছে যে এই যেটা অল্টিটিউড, অল্টিটিউড মানে হচ্ছে যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর এর যেটা, তো সেটা হচ্ছে যে অর্থ সেন্টার, অর্থ সেন্টার। এরপরে পি হচ্ছে কি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার সেটা হচ্ছে যে সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার। আর এই যে পি যেটা সেটাই হচ্ছে যে পারপেন্ডিকুলার মানে লম্ব দ্বিখণ্ডক, তার মানে সেটাই সার্কাম সেন্টার অর্থাৎ পরিকেন্দ্র, সার্কাম সেন্টার পরিকেন্দ্র। আর এ বি হচ্ছে যে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করে যেখানে হয় সেটা, সেটা হচ্ছে যে আই ফর ইন সেন্টার, ঠিক আছে, ইন সেন্টার, এটা সার্কাম সেন্টার। এই তাহলে সেন্ট্রয়েড, অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, ইন সেন্টার, মিডিয়ান, অ্যাঙ্গেল, কি বলে অল্টিটিউড, পারপেন্ডিকুলার, আর হচ্ছে এই অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। অল্টিটিউড আর পারপেন্ডিকুলার এই দুইটার মধ্যে আর কি একটু কনফিউশন হয়ে যায়। দেখেন অল্টিটিউড কি, অল্টিটিউড হচ্ছে যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, আর পারপেন্ডিকুলার কি, পারপেন্ডিকুলার হচ্ছে যে ভূমির মধ্যবিন্দু মানে লম্ব দ্বিখণ্ডক, ভূমিকে লম্বভাবে ইয়ে করে সমান সমানভাবে কাট করে যে লম্ব হয় সেটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডক, এটা পারপেন্ডিকুলার লম্ব দ্বিখণ্ডক। আর অল্টিটিউড হচ্ছে যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপনীত। এখন এইরকম যদি ত্রিভুজ হয় তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপনীত লম্ব যেটা সেটা আসলে মধ্যমাও হবে, আবার সেটাই লম্বও হবে, লম্ব দ্বিখণ্ডক হবে যদি সমকোণী সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ হয়। তাহলে আবার যদি সমবাহু ত্রিভুজ না হয়, এরকম সাইজের ইয়ারা হয়, চেহারা হয়, তাহলে তখন এটা এই কি বলা যায়, অল্টিটিউড কি হবে, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপনীত লম্ব এইখানে হবে। তো তখন কিন্তু এটার মধ্যমাও হচ্ছে না, এটা আবার তখন পারপেন্ডিকুলার হচ্ছে না, পারপেন্ডিকুলার হবে এখান দিয়ে, এখান দিয়ে যেটা যাবে সেটা পারপেন্ডিকুলার। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে কি অল্টিটিউড, উচ্চতা, অল্টিটিউড উচ্চতা, আর এটা পারপেন্ডিকুলার লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক, এই যে এইদিকে যুক্তক এইদিকে যুক্তক। তো এই হচ্ছে পার্থক্য অল্টিটিউড আর পারপেন্ডিকুলারের, খেয়াল থাকবে। তাহলে অল্টিটিউডের সময় যেটা সেটা কি অর্থ সেন্টার, আর পারপেন্ডিকুলারের সময় সেটা সার্কাম সেন্টার। পারপেন্ডিকুলার মানে কি লম্ব দ্বিখণ্ডক, তাহলে এখানে বলছে কোন ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দু মিলিত হয় তাকে এই সার্কাম সেন্টার মানে পরিকেন্দ্র, সার্কাম মানে বাইরে দিয়ে, পরিধির উপর দিয়ে, সেটা খেয়াল করলেই হবে, ঠিক আছে, পরিধি, তাহলে পরিকেন্দ্র। আর ইন সেন্টার মানে ইন ভিতরে, তাহলে অন্তকেন্দ্র, তাহলে এটা পরিকেন্দ্র অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে 12 বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? আচ্ছা, এটা অবশ্য আরেকটা টাইপের ইয়েতে চলে গেছে, পলিগনের কোশ্চেন যদি এখানে আসছে, ঠিক আছে। এখানে বিষয়টা কি যে 12 বাহু বিশিষ্ট একটা সমতল ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলো যোগ করে কতগুলো, যেমন ধরেন আমি 4 বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র, তো এখান থেকে আমি কয়টা ত্রিভুজ বানাতে পারবো, এটা থেকে কয়টা ত্রিভুজ বানানো যাবে, এই যে এভাবে করে যোগ করলে দুইটা ত্রিভুজ হবে, একটা দুইটা, এভাবে করে যদি আমি একটা লেটসে পঞ্চভুজ নেই, এটা এখানে কয়টা ত্রিভুজ বানানো যাবে, নন ওভারল্যাপিং কয়টা ত্রিভুজ বানানো যাবে,
এই যে একটা, দুইটা, তিনটা নন ওভারল্যাপিং মানে ওভারল্যাপ পড়বে না এরকম কয়টা ত্রিভুজ বানানো গেল? তিনটা। তাহলে এখানে ইয়ার কয়টা ছিল আমার, কোন কয়টা ছিল মানে কৌণিক বিন্দু কয়টা ছিল? এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা। তাহলে এখানে পাঁচটা থেকে আমি পেলাম ত্রিভুজ তিনটা, এখানে চারটা থেকে পেলাম দুইটা। এভাবে করে বলছে যে 12 বাহু বিশিষ্ট এই কৌণিক বিন্দুগুলো আর একটা ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলো যোগ করলে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। তো বিষয়টা সিম্পল, এটা হচ্ছে কি, একটা ত্রিভুজ গঠন করার জন্য তিনটা বিন্দুর সংযোজন লাগে, তিনটা বিন্দু আর কি। তার মানে হচ্ছে যে আমার এখানে প্রতি তিনটায় মিলে কয়টা আছে, অর্থাৎ NC3 কয়টা আছে আর কি। বুঝতে পারছেন? যেমন হাত মিলানোর সময় আমরা পারমুটেশন কম্বিনেশনে দেখেছি যে মানে হ্যান্ডশেকের সময় কয়টা লাগে, NC2। প্রতি দুইটা হাত মিলে একটা এই হ্যান্ডশেক হয়, এই জন্য NC2। ধরেন 12 জন লোক আছে, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো, কয়টা হ্যান্ডশেক হবে? 12C2। ঠিক আছে, 12 জন লোক প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো, কয়টা হ্যান্ডশেক হবে? 12C2। যা ভ্যালু তাই। একই জিনিস এখানে যে ত্রিভুজ গঠন করতে গেলে আমার তিনটা বিন্দুর সংযোজন লাগে। তার মানে হচ্ছে যে NC3 এখানে প্রতি তিনটা মিলে একটা ত্রিভুজ গঠন হবে। ঠিক আছে, তো এখন n এখানে কত? n হচ্ছে যে 12, তাহলে অ্যান্সার কি হবে? 12C3। সিম্পল জিনিস, হ্যাঁ, 12C3। তা 12C3 কত হয়? 12C3 হচ্ছে যে 12 ইন্টু 11 ইন্টু 10 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 6। তাহলে কত হচ্ছে? হুম, ওকে। এরপরে দেখেন আরেকটা কোশ্চেন, আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন এটা। প্রদত্ত চিত্রের আলোকে বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো, বিডি এর মান নির্ণয় করো, ট্রায়াঙ্গেল এবিডি এবং ট্রায়াঙ্গেল বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই আলোকে অ্যান্সার করতে বলা হয়েছে। চিত্রটা কি খেয়াল করে দেখেন, এখানে এবিসি একটা ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ, এই যে। আবার এখান থেকে এই বি থেকে ডি পর্যন্ত একটা লম্ব টানা হয়েছে, তার কারণে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। এখন এই যে অংশটুকু ডিসি, যে অংশটুকু, এই ডিসি অংশটুকু দেওয়া আছে 25, ডিসিটুকু দেওয়া আছে 25, আর এবিটুকু দেওয়া আছে 15, এবিটুকু দেওয়া আছে 15। এখন এখান থেকে অনেক রকমের কোশ্চেন হয়, একটা হচ্ছে যে আমার এই যে বিডিটা কত, একটা হচ্ছে যে বিসি কত, একটা হচ্ছে যে এডি কত, আবার এদের ক্ষেত্রফলের অনুপাত কত, ইত্যাদি ইত্যাদি বের করা হয়। প্রথমে আসি, এখানে কি বলছে, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। বিসি বাহু, ঠিক আছে। তো বিসি বাহু কিভাবে করা যেতে পারে? ও 25, কি 25 তো পুরোটা, সরি, 25 এখানে পুরোটা দেওয়া আছে, 25 এখানে পুরোটা দেওয়া আছে। আচ্ছা, এখানে ড্রয়িংটাতে মানে ইয়ে আছে আর কি, 25 এই পুরোটাই, এই এসি পুরোটাই 25 দেওয়া আছে, 25 সেন্টিমিটার, হ্যাঁ, এটা পুরোটাই 25 দেওয়া আছে। আচ্ছা, তা এটা পুরোটা 25, এটা হচ্ছে যে 15, তাহলে বিসি কত হবে? 25 স্কোয়ার থেকে 15 স্কোয়ার বাদ দিয়ে রুট করবো, তাই না? বিসি কি হবে? এই যে 25 স্কোয়ার, হ্যাঁ, পিথাগোরাস অ্যাপ্লাই করলে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, এটা রুট যেটা সেটাই, তাহলে বিসি চলে আসবে। আচ্ছা, তার আগে আমরা একটু সম্পর্কটা দেখি। লেটসে এখানে এখানে এই যে এবি বিসি এবং এসি, এবি বিসি এবং এসি এর মধ্যে সম্পর্কটা কি একটু দেখেন। এবি বিসি এসি, এটা তো এবি বিসি এসির মধ্যে তো সম্পর্ক ডাইরেক্ট কি, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আর কি, যেটা আমরা বের করতে চাচ্ছিলাম আর কি, অর্থাৎ পিথাগোরাসের মূল মানে উপপাদ্য। তাহলে এটা একটা জিনিস, এখানে একটা সম্পর্ক। দুই নম্বর হচ্ছে যে বিডিটা কিভাবে বের করবো, বিডির সাথে কিভাবে সম্পর্কিত বিডি, তো সেটা খেয়াল করেন। এইটার উপরে, এই যে এখন যেটা লিখছি এটার উপরে বেশি কোশ্চেন হয়, বিডিটা কিভাবে সম্পর্কিত হবে। খেয়াল করেন, বিডি যদি আমি এসি বাহুটা চিন্তা করি, তাহলে তার উপরে লম্ব না, তার উপর লম্ব কি না, এসি বাহু যদি চিন্তা করি তাহলে এসির উপরে লম্ব। আচ্ছা, এখন আসেন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ধারণ করতে পারি আমি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু যদি আমি বেজ বলি বিসি এবং হাইট বলি এবি, তাহলে আমি এখানে আগে লিখে, এটা পরে সম্পর্কটা লিখতেছি, আগে লিখি যে এই হাফ ইন্টু বিসি ইন্টু কি বলা যায়,
এবি। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি এটা? ঠিক আছে, লেখাটা বলেন। আচ্ছা, আবার এই একই ত্রিভুজ যখন আমি এসি কে ভূমি ধরবো, তখন সেভাবে আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় না? কল্পনা করুন তো, এসিটাকে ভূমি ধরলে তখন হাইট কোনটা? সেটা কি? বিডি। তার মানে তাহলে এই সেম ত্রিভুজের জন্য তো আমি এটাও বলতে পারি যে হাফ ইন্টু এসি ইন্টু বিডি বলতে পারি। বলেন। জি স্যার। এটা বুঝতে হবে একটু, কারণ এটার উপরে কোশ্চেন হয় টুকটাক, যাই হয় এটার উপরে বেশি কোশ্চেন হয়। আমরা এই ত্রিভুজটাকে, এই বিসি ত্রিভুজটাকে ক্ষেত্রফল বের করতে চাচ্ছি দুভাবে। একটা হচ্ছে যে আমি বিসি কে ভূমি ধরছি, তাহলে এটা যেহেতু সমকোণ, এই সমকোণ এটা, তাহলে বিসি ভূমি হলে এ বি উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এ বি। আবার সেম ত্রিভুজকে আমি যখন এসিটাকে ভূমি হিসাবে চিন্তা করবো, ওই দিক থেকে চিন্তা করেন, এটা ভূমি মানে ওটাকে চিন্তা করেন ভূমি, তখন হাইট কিন্তু এটা, এই যে এটা বিডি, কারণ এটা সমকোণ দেখানো আছে। তাহলে ওখানে কি পাচ্ছি আমি? হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে সেম ক্ষেত্র, এই এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি দুভাবে লিখতে পারলাম। তাহলে এই দুটো সমান হবে। এখন এই দুটো যদি সমান হয় তাহলে হাফ হাফ ক্যান্সেল করে দেন। দেখেন এই যে বিডি, যেটা আমি যেটা বের করতে চাচ্ছি আর কি অ্যাকচুয়ালি, এখন বিডিটা তাহলে কি দাঁড়াচ্ছে? বিডিটা ইকুয়াল টু হচ্ছে বিসি এবি ইন্টু বিসি বাই কি এসি। তাহলে এটা আমি এখানে লিখতে চাচ্ছি, এই যে এই জায়গা বিডি স্কোয়ার না বিডি সরাসরি। তাহলে 2 নম্বর সম্পর্ক হচ্ছে যে বিডি ইকুয়াল টু, ডাইরেক্ট এটা আমরা অ্যাপ্লাই করবো আর কি, এই যে বিডি মাঝারটা আর কি, সেটা কি? এই দুটার গুণফল বাই এটা। ঠিক আছে, লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ, লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ। তাহলে এ বি ইন্টু বিসি বাই এসি। তাহলে বিডি আমরা এভাবে করে বের করব। ঠিক আছে, এরপর আসেন যে এডি কখনো যদি আমার লাগে, এগুলো একটু অ্যাডভান্স, আমাদের দেশে কখনো হয় না, কিন্তু খেয়াল করে রাখতে পারেন এডি কিভাবে বের করা যেতে পারে। এখন এটার ব্যাখ্যা লম্বা, আমি ব্যাখ্যায় যাব না, হ্যাঁ, কারণ এগুলোর উপর কোশ্চেন হয় না। শুধু খেয়াল করে রাখেন আর কি, আমি যেভাবে বলছি এভাবে খেয়াল করে রাখেন। এই যে এডি কিভাবে পাবো? এডি হচ্ছে আমার এডির পাশে এই বাহু কোনটা, এডির পাশের বাহুটা কোনটা, মানে মূল ত্রিভুজের এবি না? খেয়াল করেন তো, এবি কি না? এডির পাশের বাহুটা কোনটা? এবি কি না? হ্যালো, শুনতে পাচ্ছেন না? জি স্যার। আমি বলতে চাচ্ছি আমরা এডি বের করতে চাচ্ছি এখন, মানে এডির সাথে সম্পর্কিত করতে চাচ্ছি, এডির লেংথটা কত। তাহলে এডির পাশের বাহু, এডির পাশের বাহুটা কোনটা? এবি কিনা, আমি সেটা বলতে চাচ্ছি। তাহলে এডি হবে, খেয়াল করবেন যে এডি হবে ইকুয়াল টু হচ্ছে এই যে পাশের যে বাহুটা সেটার স্কোয়ার, এবি স্কোয়ার বাই অতিভুজ অর্থাৎ এসি। ঠিক আছে, এখন এটার প্রমাণ আছে, এটা ওই সদৃশকোণী ত্রিভুজ দিয়ে প্রমাণ করা হয় আর কি। দুইটা সদৃশ, এখানে দুইটা, মোট তিনটা সদৃশকোণী ত্রিভুজ আছে। মূল এবিসি যেই ত্রিভুজ, এরপরে বিডিসি যেই ত্রিভুজ, এবং এডিবি, এই তিনটা ত্রিভুজ এখানে সদৃশকোণী। ঠিক আছে, কারণ তিনটাই সমকোণী এবং তিনটাই সদৃশকোণী। তো সদৃশকোণের সাথে একই সদৃশ সিমিলার ট্রায়াঙ্গেলের বাহুগুলোর রেশিও সেম থাকে, একই থাকে। তো সেভাবে বাহুর রেশিওকে কম্পেয়ার করে এই ফর্মুলাটা আনা যায় আর কি, এটা দেখানো যায়। তো আমি সংক্ষেপে মনে রাখার জন্য বলছি যে এডির পাশাপাশি যে বাহুটা, কাছাকাছি যে বাহুটা, সেটার স্কোয়ার বাই এই এসিটা, মানে বড় বাহুটা, এটা হলো এডি। আবার একইভাবে তাহলে সিডি কি হওয়া উচিত? সিডি তাহলে কি হওয়া উচিত? সিডির পাশাপাশি যেটা, কোনটা সেটা? বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার। তাহলে কি হবে? বিসি স্কোয়ার বাই এসি হবে, এসি। এসি হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এই এডি ইস টু সিডি, এডি ইস টু সিডি যদি করি আমরা, এই দুইটাকে যদি ইয়ে করি, কম্পেয়ার করি এডি এবং সিডি, 5 নম্বর রুল হচ্ছে এই যে 3 আর 4কে রেশিওতে নেন। তাহলে কল্পনা করেন আর কি কি এডি ইস টু সিডি কি হবে, কি হওয়া উচিত? এই যে এবি স্কোয়ার বাই এসি ইস টু বিসি স্কোয়ার বাই এসি। তো যেহেতু রেশিও করতেছি, তাহলে নিচের এসি এসি ক্যান্সেল হয়ে যাবে না? তার মানে সিম্পলি এবি স্কোয়ার ইস টু এসি স্কোয়ার। এসি স্কোয়ার। তার মানে আমরা এটা খেয়াল করব যে এডি ইস টু সিডি ইকুয়াল টু এডিটার সাথে এবি স্কোয়ার, আর সিডির সাথে এসি স্কোয়ার। সরি, এটা এসি স্কোয়ার। এটা বিসি হবে না, বিসি স্কোয়ার। হ্যাঁ, বিসি স্কোয়ার এটা আর কি। হ্যাঁ, এটা খুব বেশি কমন ইয়ে না, কমন কোশ্চেন আপনাদের জন্য এই যে এটাই, যেটা আমি ডাক দিলাম সেটাই মানে প্রয়োজনীয় আর কি। বাট এগুলো জেনে রাখতে পারি আর কি আমরা। আর নাম্বার কত, 5 গেল, 6। লাস্ট যেটা সেটা হচ্ছে যে এই দুইটার যে ত্রিভুজ তৈরি হলো, এই যে এই দুইটা মাঝখান ভিতরে, এই দুইটার এরিয়ার একটা সম্পর্ক নিয়ে কোশ্চেন হতে পারে, যেটা আমাদের এই কোশ্চেনের গতে আছে আর কি, এরিয়া নিয়ে। তাহলে সেটা কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি আছে, এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি ইস টু, রেশিওটা নিচ্ছি আমরা, ইস টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আর একটা কি, বিসিডি।
বিসিডি, এই দুটো কি হবে? এই দুটো হবে সিম্পলি তাদের যে এই যে এবিডি এর মধ্যে আমার ইয়েটা কি ছিল, এডি ছিল না, এডি, তাহলে এডি ইস টু এখানে কি ছিল, সিডি, এডি ইস টু সিডি। মূলত এটা এটা কঠিন কিছু না, আমি একটু দেখাচ্ছি, যেটা লাস্টারটা বলতেছি এটা সিম্পল। যেমন ধরেন আমি একটা ত্রিভুজ ড্র করলাম এটা, তাহলে মনে করেন এটা 2 ইউনিট, লেটস সে এটা 2 ইউনিট আছে এখন, হ্যাঁ 2 ইউনিট আছে। এখন আমি ঠিক সমানভাবে এখানে একটা ইয়ে করলাম, মধ্যমা টানলাম আর কি, মধ্যমা। তাহলে মধ্যমা কি করে, ত্রিভুজকে সমান দুই ক্ষেত্র বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে, এটা জানি না আমরা, মধ্যমা। তাহলে এখানে কি হবে, 1 ইউনিট, এখানে 1 ইউনিট হবে কিনা, সমান সমান হবে কিনা? মূলত এই সমান সমানটা কেন হচ্ছে, কারণ এই ভূমিটা সমান সমানভাবে ভাগ হয়েছে, এখানে 1 ইউনিট আছে, এখানে 1 ইউনিট আছে, ঠিক আছে, এখানে 1 ইউনিট আছে, এখানে 1 আছে, তাহলে ক্ষেত্রফলটাও এক এক ভাগে ভাগ হবে। একইভাবে যদি আমি এখন ত্রিভুজটাকে এইভাবে করি যে লেটসে এখানে আমার 1 পার্ট আর এখানে 2 পার্ট আছে, তখন আমি যে ত্রিভুজগুলো পাবো সেগুলোর মধ্যে সম্পর্ক কি হবে, এরিয়ার এরিয়ার সম্পর্কটা এইভাবে এই হবে, এটা 1 এটা 2, কারণ এই ভূমির সাথে সম্পর্ক করে এখানে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে। কেন? কারণ খেয়াল করেন এই দুটো ত্রিভুজের হাইট একই, উচ্চতা একই। তা আমরা জানি এরিয়া কি, এরিয়া হচ্ছে যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখন এই প্রথম যে ত্রিভুজটা এই দিকেরটায় এটার ইয়ে কত, বেস কত 1, আর হাইট কত মনে করেন এইচ। আর দ্বিতীয় যে ত্রিভুজটা এই পাশের, এটার জন্য আমার এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস কত 2, আর হাইট কত এইচই রাখি আমি। তাহলে এই দুটার মধ্যে কি সম্পর্ক, তাহলে খেয়াল করছেন এরিয়ার মানে এরিয়ার রেশিওটা কি, রেশিওটা হচ্ছে দেখেন এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, সেম এইচ। তাহলে এরিয়াটা কি হয়ে যাবে, এখানে 1 এখানে 2। তাহলে কিভাবে হচ্ছে, আসলে ওই যে ভূমিটা যেভাবে যে অনুপাতে বিভক্ত হচ্ছে ঠিক সেই রেশিওতেই হচ্ছে। কোনো ত্রিভুজের ভূমিটা মানে আপনি যদি একটা রেখা টানে এটাকে ভাগ করেন, 2 ভাগ করেন, তাহলে ভূমিটা যেই অনুপাতে বিভক্ত হবে এরিয়াটাও ঠিক সেম অনুপাতে বিভক্ত হবে। কথাটা বোঝা গেছে বলেন? তাহলে এখানেও কিন্তু তাই হয়েছে, দেখেন এবিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ, তাহলে এবিডি এর ভূমিটা এইটা, এই যে এটা ভূমি, কারণ এখানে লম্ব ছিল তখন, এই যে এটা লম্ব তখন তাদের। তাহলে এই লম্ব হওয়ার কারণে এই বিডি, বিডি লম্ব হওয়ার কারণে এবিডি ত্রিভুজের ভূমি হচ্ছে এডি, আর বিসিডি ত্রিভুজের ভূমি হচ্ছে সিডি। তাহলে এডি ইস টু সিডি রেশিওতে বিভক্ত হচ্ছে। তো এটা নতুন কিছু না, মানে একটা খুব কঠিন কিছু না, এটা কমন জিনিস। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি এই ধরনের ত্রিভুজের সাথে সম্পর্ক। এখন আসেন এখানে কোশ্চেনে কি ছিল, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বিসি তো প্রথমে আমরা করে ফেললাম, বিসি কি, বিসি এখানে 25 বলতে পুরোটাকে বোঝানো হয়েছে কিন্তু, হ্যাঁ পুরোটাকে বোঝানো হয়েছে, কিন্তু শুধু এডিও কখনো কখনো বের করা লাগতে পারে, মানে যদি ডিসি বলতো তাহলে সেখানে মানে ডিসিটা যদি 25 হতো আর কি, তাহলে সেখানে অন্য কিছু ইনফরমেশন থাকতো আর কি, কিন্তু এখানে পুরোটাই 25 হচ্ছে, পুরা এসিটা, পুরা এসিটা। কিন্তু আমাদের কখনো আমি বলছি যে এডিটাও বের করা লাগতে পারে, সিডিটাও বের করা লাগতে পারে, বাংলাদেশে কোনো কোশ্চেনে আসে নাই কিন্তু হয় আর কি, এরকম কোশ্চেন হতে পারে আর সেটা বলছি। তো সেটা কিভাবে, ওই যে এডি ইকুয়াল টু বলছিলাম কি, এই যে এখানে আছে এডি এর যে পাশাপাশি কাছাকাছি বাহুটা সেটার স্কোয়ার বাই এসি, অর্থাৎ এবি স্কোয়ার বাই এসি। আবার যদি কখনো আমার এই ডিসিটা লাগে, সিডিটা লাগে, তাহলে সিডির কি হবে, এই এটার পাশাপাশি যে বাহু বিসি স্কোয়ার বাই এসি, এসি পুরো অতিপুষ্ট আর কি। ওকে, তো সেটাও আমরা দেখে রাখলাম। এখন আসেন এটার সলিউশনগুলো করি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে, 25 স্কোয়ার, 25 স্কোয়ার কত 625, আর 15 স্কোয়ার কত 225, তার মানে 400 আসতেছে, আসতেছে কিনা, রুট 400 মানে কত 20। তাহলে 20 পেলাম কি আমরা, বিসি পেলাম, দেখেন এটা 20 পেলাম। এরপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে বিডি এর মান কত। বিডি একটু আগে বলছিলাম মাঝখানেরটা, মাঝখানেরটা কিভাবে হবে, প্রমাণ দেখাইছিলাম, সেটা কিভাবে হবে, এই যে এইটা ইনটু এইটা ডিভাইড বাই এটা, ঠিক আছে। এই যে প্রমাণটা এখানে কোথায় দেখানো হয়েছিল, এই যে এখানে, এই এই যে বিডি যেটা নিয়ে আর কি কোশ্চেনটা হয়, বিডি হচ্ছে যে এবি ইন্টু বিসি বাই এসি, এবি ইন্টু বিসি বাই এসি, ঠিক আছে। তাহলে বিডি ইকুয়াল টু এবি কত 15, বিসি কত 20 বাই এসি কত 25, তো কত হবে 3 আর এখানে 4, 12 আসবে, ঠিক আছে। তাহলে বিসি বাহুর মান 12 পেলাম। এরপর হচ্ছে যে ট্রায়াঙ্গেল এবিডি ও ট্রায়াঙ্গেল বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। তো ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত কিভাবে নির্ধারিত হবে, এডি ইস টু সিডি নাকি,
মানে ট্রায়াঙ্গেল এ বি ডি ইস টু ট্রায়াঙ্গেল বি সি ডি কীভাবে হবে? ট্রায়াঙ্গেল এবিডি এর ভূমি কত? এডি ইস টু ট্রায়াঙ্গেল বিসিডি এর ভূমি কোনটা? সিডি। তাহলে এডি ইস টু সিডি এভাবে এত এত এই রেশিওতেই হবে। তো এই রেশিওটা কত সেটা আর কি জানতে চাওয়া হয়েছে। তো এখন এডি এবং সিডি কিভাবে পাবো? এডি তো একটু আগেই দেখলাম, এডি কিভাবে পাবো বলেন? এডি কিভাবে পাবো? সেটাই কত? সেটা কত? হ্যাঁ সেটা কত? 15 স্কোয়ার বাই কত? 25 25। আর ইস টু সিডি কিভাবে পাবো? বি স্কোয়ার বাই এসি আচ্ছা সেটা কত? 20 স্কোয়ার বাই ইন্টু পাওয়ার 25 নাকি? তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এই রেশিও যখন চাচ্ছি আর কি, তো তখন তো সেই ভুল হলো নাকি? না ভুল হয়নি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই 25 25 ক্যান্সেল হয়ে যাবে রেশিও যেহেতু। 25 25 ক্যান্সেল হয়ে যাবে, এটা 225 আর এটা 400। তাহলে 225 আর 400-কে ইয়ে করবো আর কি, রেশিওতে সিম্পলিফাই করবো আর কি। 25 দিয়ে ক্যান্সেল হয় তাই না? 25 দিয়ে এটা 9 বার আর এটা 16 বার, তাহলে 9:16। ঠিক আছে। তো এটা কিন্তু এই কোশ্চেনটা ক্লাস 10-এর, হ্যাঁ ক্লাস 9 10-এর বুকের এই সম্ভবত এক্সাম্পল 7 পপুলার কোশ্চেন আর কি, এটা উপরে কোশ্চেন হয়। তো এটার মানে ভিতরের বাইরে সব কিছুই আমি আলোচনা করলো, যেগুলো সাধারণত আমাদের দরকার হবে কোশ্চেন, মানে যেগুলোর উপরে কোশ্চেন হয়। ঠিক আছে। হ্যাঁ বলেন। আমি শুধু এটার প্রমাণটা আপনাদের দেখাই নাই, এই যে এডিটা কিভাবে এ বি স্কোয়ার বাই এসি হয় এটার প্রমাণ দেখাই নাই, এটা সময় নষ্ট হবে আর আসলে কিছু না। কারণ এটা এই তখন এটাকে এই ত্রিভুজগুলার সিমিলারিটি, এই ত্রিভুজ এই ত্রিভুজের সিমিলারিটির মাধ্যমে আর কি এটাতে আনা যায় আর কি, দুইটা ইকুয়েশন দিয়ে এরপরে সলভ করা যায়। আপনারা চাইলে বুকে দেখে নিতে পারেন, ক্লাস 9 10-এর বুকে বললামই তাই, সম্ভবত এক্সাম্পল 7 আছে, তো ওখানে দিতে পারেন, হ্যাঁ দেখে নিতে পারেন আর কি। বাট আলটিমেটলি এডি মানে মনে রাখবেন এভাবে যে এডির ভ্যালু কি? এডির ভ্যালু হচ্ছে এডির পাশের যে ভ্যালুটা মানে বাহুটা, সেটা হচ্ছে এবি, এটার স্কোয়ার বাই এই এসি পুরোটা। আবার একইভাবে সিডি কিভাবে পাবো? সিডি হচ্ছে যে তার পাশের বাহু যেটা বিসি স্কোয়ার বাই এসি পুরোটা। বাস এভাবে খেয়াল করে নেবেন, তারপরে এখানে আমাদের যে প্রয়োজনীয় আর কি বের করা যাবে। Okay, question number 135. The perpendicular drop from the vertex of the right angle upon the hypotenuse divides it into two segments of 9 and 16 feet respectively. Find the lengths of the perpendicular and the two legs of the triangle. এটা MIT অ্যাডমিশন টেস্টের বহু আগের কোশ্চেন, পপুলার একটা কোশ্চেন, মানে এই টাইপেরই। দেখেন একটু এখন যে ব্যাখ্যা করলাম, এখানে একটা ABC ত্রিভুজ আছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এটা সমকোণ দেখানো আছে। আর এখান থেকে এখান পর্যন্ত একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, এইখানে দেখানো আছে, এটা ডি এডি। আর যা দেওয়া আছে তা হচ্ছে যে এটা 9 দেওয়া আছে এখানে, আর এটা কত 16, হ্যাঁ 16 দেওয়া আছে। দেখেন এইটুকু 9 দেওয়া আছে আর এইটুকু 16 দেওয়া আছে। ঠিক আছে। আর এটা কি কিছু দেওয়া আছে কিনা, আর একটা ভ্যালু ক্লিয়ার না, না কিছু দেওয়া নাই, এটা এটা শুধুই পি, এটাকে পি বলা হচ্ছে। তো এখন আমাদের কি কি দরকার? ফাইন্ড দ্য লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার, লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার মানে এই যে পি যেটা আর কি, এডি যেটা, সেটাই দরকার আর কি প্রথমত। ওকে। আর কি এন্ড দ্য টু লেগস মানে এসি এবং এডি, এটা এই দুইটা দরকার আর কি, এসি এবং এডি। আচ্ছা এখানে আরেকটা সম্পর্ক ওখানে বোধহয় আসে নাই কথাটা, সেটা হচ্ছে যে যখন আমার এই এসি এবং এবি দেওয়া নাই, তখন আমি এডি কিভাবে পাবো? প্রথমত তো তখন ওই কোশ্চেন আমরা এডি কিভাবে পেয়েছিলাম বলেন তো? ওই কোশ্চেনে এডি কিভাবে পাবো? AP স্কয়ার ডিভাইড বাই BC। না এসি স্কোয়ার না, জাস্ট এসি ইন্টু এডিটা পেয়েছিলাম এসি ইন্টু এবি বাই সিডি এভাবে। ঠিক আছে, এই যে এডিটা পাবো, এডিটা পাবো এই এসি ইন্টু এবি বাই সিডি, তো না এই বিসি আর কি পুরোটা।
বিসি স্যার। বিসি পুরোটা। এটা আর কি একটা জিনিস। এখন আমার এখানে এই কোশ্চেনে কিন্তু এসি এবং এবি নাই, বরং সেটা পরবর্তীতে বের করতে বলা হয়েছে। তো যেহেতু এসি এবং এবি নাই, বিসি আছে, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি তাহলে এই যে এডিটা কিভাবে পাবো আর কি, এটা হচ্ছে কথা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে কি বলা যায়, সিম্পল। এইখানে জাস্ট এই ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, ফর্মুলাটাও খেয়াল রাখেন। সেটা কি, এডি ইকুয়াল টু এই যে সিডি পেলাম, তাহলে সিডি ইন্টু বিডি এটার রুট ওভার, সিডি ইন্টু বিডি এটার রুট ওভার। ঠিক আছে, বলেন। ওই যে সম্পর্কগুলোকে আগের যে 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 যা যা পেলাম সেগুলো সম্পর্কগুলোকে ম্যানেজ করে, মানে ইকুয়েশন টিকুয়েশন বানিয়ে এটাতে আসে আর কি শেষ পর্যন্ত। তাহলে এডি হচ্ছে আরেকটা ভার্সন, মানে এডির একটা ভার্সন তো আমরা আগেরটা দেখলাম, সেটা আমি প্রমাণ দেখাইছিলাম। আর এটা আরেকটা, সেটা হচ্ছে যে এই অংশ আলাদা আলাদা যদি দেওয়া থাকে, তাহলে এই দুইটার প্রোডাক্টের রুট হচ্ছে এডি, এই দুইটার প্রোডাক্টের রুট হচ্ছে এডি। তাহলে এখানে কি হবে, সেটা 9 × 16 রুট কত হবে, 144, তাই না? 144 রুট হচ্ছে 12। তার মানে এখানে এটা হচ্ছে 12, এই পি হচ্ছে তাহলে 12। ওকে, একটা পেয়ে গেলাম না। নেক্সট হচ্ছে যে টু লেগস মানে এসি এবং এবি। এখন এসি কত হবে দেখেন তো। এসি কিন্তু এখন পাওয়া যাচ্ছে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বাহু হচ্ছে যে 9 আর আরেকটা বাহু 12, তাহলে এটা অতিভুজ, এটা কত হবে, একটা বাহু 9 আর একটা বাহু 12, আর অতিভুজটা তাহলে কত হওয়া উচিত। বেসিক নিয়ম হচ্ছে যে আর কি 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ারের রুট, ঠিক আছে, এভাবে করা। বাট আমরা ওই যে ট্রিপলেট দিয়ে কম্পেয়ার করে হেল্প নিব। 9 হচ্ছে 3-এর 4 গুণ, 12 হচ্ছে 4-এর 4 গুণ, তাহলে এখানে কি হওয়া উচিত, সরি 9 3-এর 3 গুণ, 3-এর 3 গুণ, 12 হচ্ছে 4-এর 3 গুণ, আর এটা হচ্ছে 5-এর 3 গুণ। তো 5-এর 3 গুণ মানে কত, 15। তাহলে এটা 15 পাওয়া যাবে, আমরা এই ক্যালকুলেশন করলেও 15 পেতাম। আচ্ছা, একইভাবে আরেকটা কোনটা, এবি। এবি কি হবে, এবি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটা কিন্তু সমকোণ, তাহলে এবি যেটা সেটা অতিভুজ। তাহলে অতিভুজ পাবো এখানে 16 স্কোয়ার যোগ 12 স্কোয়ার করলে রুট ওভার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। কিন্তু এটা আমরা না করে আমরা ট্রিপলেটের হেল্প নেই। 12 হচ্ছে যে 3-এর 4 গুণ, 16 হচ্ছে 4-এর 4 গুণ, তাহলে এটা কি 5-এর 4 গুণ, অর্থাৎ 20 আসবে। এটাকে সলভ করলেও 20ই আসবে। ঠিক আছে, তো এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আর কি এই কোশ্চেনটা, যদিও স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন। এমআইটির কোশ্চেন তো স্ট্যান্ডার্ড হবে, পৃথিবীর সবচেয়ে নাম করা ইনস্টিটিউট। কিন্তু এই মানে আমরা, আমাদের এত টাফ হয়তো কোশ্চেন হবে না, কিন্তু জাস্ট বোঝার জন্য আর কি কোশ্চেনটা নিয়ে আসা। স্যার আগের যেভাবে এডি বের করছিলাম হ্যাঁ, ওইভাবে তো ওই এই সূত্র থেকে আগের এডিটা বের করা সম্ভব? না, কারণ এসি আর এবি তো নাই, নাই দেখেই তো সম্ভব না। আপনার কাছে তো এসি এবি দেওয়া নাই, তো এই কোশ্চেনে দেওয়া থাকলে না আপনি ওটা দিয়ে বের করতেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা আরেকটা কোশ্চেন, এটাও ক্লাস 9-10-এর বুকেরই কোশ্চেন। হ্যাঁ, এখানে একটু ভিন্নতা আছে আর কি। সেটা কি বলছে যে সিডি ইকুয়াল টু 96, এই যে সিডিটা এইটুকু এইটুকু 96 দেওয়া আছে। আচ্ছা, আর কি বের করতে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল সিএডি এর ডিগ্রি কত, সিএডি কোথায়, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এই বিসি অংশটুকু কত, আর ট্রায়াঙ্গেল এসিডি এর পরিসীমা, এসিডি মানে এই ট্রায়াঙ্গেলটা, এই দিকের ট্রায়াঙ্গেলটা, এটার পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথমে আসি অ্যাঙ্গেল সিএডিটা কত, অ্যাঙ্গেল সিএডি, আচ্ছা কি হতে পারে, এই জায়গায় 30 ডিগ্রি দেওয়া আছে, এই জায়গাটায় 30 ডিগ্রি দেওয়া আছে, দেখা যাচ্ছে না মনে হয়, এটা 30 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি এখানে দেওয়া আছে, এখানে একটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আচ্ছা কিভাবে করা যায় বলেন তো, এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, এই দেখেন এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা কত। তো এটা কমন, খুব সিম্পল। এই জায়গায় যেহেতু এটা এই 60 ডিগ্রি দেওয়া আছে, যেহেতু এটা 60 ডিগ্রি দেওয়া আছে এই জায়গাটা, তাহলে এটা কি বহিস্থ কোণ না এই ত্রিভুজের, এই ত্রিভুজের বহিস্থ কোণ কিনা, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, জানি তো, তাই না, পেয়েছি আমরা। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, তাহলে অন্তস্থ বিপরীত কোণ এইটা আর এইটার সমান, তাহলে এখানে 30 আছে, এখানে কত হওয়া উচিত,
তাহলে সিম্পল 30, এটা হলো 1 নম্বর অ্যাঙ্গেল সিএডি এর মান কত, ঠিক আছে? তাহলে 30 গেল। এরপর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহু হচ্ছে যে এইটুকু না, এটা। আচ্ছা, এখানে সিডি, ওকে, দেখেন এটা পিকচারটা একটু ক্লিয়ার হলে সুবিধা হতো আপনাদের। এনিওয়ে, কোনো সমস্যা নাই। প্রথমত আসি যে এখানে এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি আমরা পেলাম। আচ্ছা, এখন 30 ডিগ্রি হলে খেয়াল করে দেখেন তো, একটা ত্রিভুজের দুইটা কোণ সমান, তাহলে বাহু দুটো সমান হয় না? কোন একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে কি বাহু দুটো সমান হয় তো? তাহলে এই যে 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাদের অপোজিট বাহুগুলো সমান হবে। তার মানে এই 30 ডিগ্রির অপোজিট এখানে এইটুকু 96, তাহলে এটাও তো 96 হবে, এই বাহুটাও 96 হবে, ঠিক আছে? এই যে এই অংশটুকু 96 হলে এই এসি বাহুটাও 96, সিডি 96, তাহলে এসিটাও 96, ঠিক আছে? এখন আসেন আমাদের ওটা, আমাদের কি দরকার? বিসি দরকার। আমাদের হচ্ছে যে বিসি দরকার। বিসি কিভাবে পাবো? এই যে এবিসি ত্রিভুজের যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো কি কি? এবিসি ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল কি কি? মনে করেন এই যে আমি লম্বটা আনলাম, তাহলে অ্যাঙ্গেল, রাইট, 30 60 90। 30 60 90-তে আমরা কি তাদের সাইডের রেশিও বলতে পারি? 30 60 90-তে রেশিও অফ সাইডস কত? ভুলে গেলে হবে? 1√32, 1√32, সাথে সাথে মাথায় আসতে হবে 1√32। বহু কোশ্চেন করছি 30 60 90 নিয়ে, মিনিমাম 10-12টা কোশ্চেন হয়েছে আলোচনাটা। তো 1√32, তো 1√32 এর মধ্যে এখন একটা লেংথ আমি জানি, এই যে 96 যেটা এসি, সেটা 90-র অপোজিটটা, অর্থাৎ 2 এর অপোজিটটা। তাহলে 2 ইউনিট হচ্ছে 96, মানে 2টা আর কি, 2টা হচ্ছে 96। আর বিসি কার অপোজিটে আছে বলেন তো? বিসি কত ডিগ্রির অপোজিটে আছে? 30-র অপোজিট মানে 1 ইউনিট। তাহলে 2 ইউনিট যদি 96 হয়, 1 ইউনিট কত হওয়া উচিত? হুম, 48 হওয়া উচিত, ঠিক আছে? তাহলে বিসি এর দৈর্ঘ্য 48, সেটা আমরা পেলাম। এটা কোন পেলাম আগে, কত? 30 ডিগ্রি। 2 নম্বরে বিসি পেলাম এভাবে করে 30 60 90 কম্পেয়ার করে, ঠিক আছে? অ্যান্ড নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেল এসিডি এর পরিসীমা। ট্রায়াঙ্গেল এসিডি এর পরিসীমা কিভাবে আসবে? আচ্ছা, ট্রায়াঙ্গেল এসিডি এর রেশিওটা কত কত? ট্রায়াঙ্গেলের এসিডি রেশিও কত? 30 30 120। এই যে 30, এই যে 30, আর এটা 120। তাহলে 30 30 120-তে একটা রেশিও আমি মনে রাখতে বলছিলাম, যদি সম্ভব হয় আর কি। মনে আছে কি সাইডের রেশিও কত? তিনটাই তো রেশিও দিয়েছিলাম। না, 1/√2 না, 45 45 90 হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/√2। আর 30 30 120টা বলছিলাম কি 1/√3 বলছিলাম, ঠিক আছে? বেসিক দুইটা দুইটা মনে রাখতেই হবে, সেই দুইটা হচ্ছে যে এই একটা 30 60 90, 45 45 90, এই দুইটা রাখবেই। কিন্তু এটা পারলে মনে রাখেন, আমি বলছিলাম কখনো হেল্প করবো, যেমন এখানে হেল্প মানে করেছে। যদি এখানে এভাবে আমি না পারতাম, তাহলে আমাকে কি করতে হতো? এখানে আমাকে এ বি বাহুটা বের করতে হতো। এই যে বিসি যেমনটা আমি পেয়েছি কত, 48, তাহলে এভাবে করে এ বিটাও বের করতে হতো। তারপরে আমি কম ইয়ে করে পিথাগোরাস অ্যাপ্লাই করবো, এই বিসি আর এই সিডি মিলে 48 আর 96 মিলে যা আসবে, আর এখানে এ বিটাও বের হবে। তারপরে তখন আমি এডিটা বের করতাম ওই পিথাগোরাস অ্যাপ্লাই করে। কাজটা অনেক বেড়ে যাচ্ছে আর কি এই জন্য। কিন্তু ওটা না করে আমরা এখান থেকে কম্পেয়ার করে ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছি কিভাবে? এটা 30 30 120, 1/√3, 1/√3 এর মধ্যে এখন একটা ভ্যালু আমার জানা আছে কত, এই যে 96। 96 কোনটা? 30-র অপোজিট, মানে 1-এর অপোজিট আর কি। তো তার মানে এইটা হচ্ছে যে 1-এর অপোজিট সেটা 96, তাহলে এই 1-এর অপোজিট সেটাও 96 হবে। আর √3-র অপোজিট তাহলে কত হবে? হ্যাঁ, 96√3 হবে। 1 যদি 96 হয়, √3 কত হবে? √3 হবে 96 ইন্টু √3, হ্যাঁ, √3 টাইমস হয়ে যাবে। তাহলে এখন পরিসীমা কত? এই তিনটার যোগফল। তাহলে 96 96 এবং এটা, তো 96 96 আমরা চাইলে কমন নিয়েও করতে পারি। আপনি মানে এইভাবে শুধু এই 96 আর 96 যোগ করে এটা আলাদা করে রাখতে পারেন, অথবা টোটাল 96 কমন নিতে পারি। কমন নিলে এখানে 1 1 2 2 প্লাস √3, এটাও করতে পারেন।
Okay, next one. In the triangle AC equal to AB, BC equal to BD equal to AD, find the value of angle DBA. DBA বের করতে হবে, আর AC equal to AB দেওয়া আছে, BC equal to BD equal to AD, BC BD AD দেওয়া আছে। আচ্ছা, তো দেখেন বের করতে হবে DBA। DBA মানে এই অ্যাঙ্গেলটা, তো মনে করি এই অ্যাঙ্গেলটা থিতা, এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আপাতত থিতা। এখন দেখেন এই যে এই এই অ্যাঙ্গেলটা যেহেতু বিডি এবং এডি সমান, এটা যদি থিতা হয় তাহলে এই পাশের এই অ্যাঙ্গেলটাও থিতা হবে, কারণ দুই বাহু সমান মানে দুই কোণ সমান, তাহলে এটাও থিতা হলো। আচ্ছা, এরপরে আসেন এই দুইটা থিতা পাওয়ার পরে আমি এই কোণটা বলতে পারি কত, এই কোণটা বলেন তো কত হবে এই, আর এই দুটো যোগফলের সমান হবে তো সেটা কত ডাইরেক্ট বলেন। থিটা। এটা থিতা, এটাও থিতা, তাহলে এই কোণটাতে আমি যেতে পারি, এটা হচ্ছে যে বহিস্থ কোণ, তাহলে অন্তঃস্থ বিপরীত দুইয়ের সমষ্টি সমান এটা 2 থিতা হবে। তাহলে দেখেন এই বাহু আর এই বাহু সমান ছিল, কোশ্চেনে দেওয়া আছে, তো এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ যদি 2 থিতা হয় এই কোণটাও তো 2 থিতা হবে, হবে কি না? এই যে এই বাহু আর এই বাহু সমান, বিডিসি ত্রিভুজের মধ্যে, বিডিসি ত্রিভুজের মধ্যে এইটা আর এটা সমান, তাহলে এইটা যদি 2 থিতা কোণ হয় তাহলে এটাও 2 থিতা কোণ, মানে সি কোণটাও 2 থিতা কোণ। এখন বাকি রইল আর এই বি কোণটা, এই পাশটা, এই যে সিবিডি কোণটা, এই কোণটা কত হবে সেটা কিভাবে পাবো একটু খেয়াল করি। আরেকটা প্রথম ইনফরমেশন ছিল এসি ইকুয়াল টু এবি। এসি ইকুয়াল টু এবি মানে এই যে এই এসি এবং এই এবি সমান, তো এসি এবং এবি যদি সমান হয় তাহলে এই কোণ আর এই পুরা কোণ সমান হবে, হবে কি না? এই সি কোণ, এখন সি কোণ তো 2 থিতা, তাহলে এই বি কোণটাও কি হবে 2 থিতা হবে, বি কোণের পুরো অংশটা 2 থিতা হবে, কিন্তু বি কোণের এই অংশটুকু থিতা, তাহলে এই অংশটুকু কত, এটাও থিতাই হবে। বুঝতে পারছেন? জাস্ট থিতা দিয়ে সবগুলোকে আমরা হিসাব করছি, খুব সিম্পল। আমাকে যেটা বের করতে বলা হয়েছে সেটা এই যে এই অংশটুকু ধরে নিচ্ছি এটা থিতা, তাহলে এটা থিতা হলে যেহেতু এই দুই বাহু সমান তাহলে এটাও থিতা, এই দুই কোণ থিতা হলে এদের বহিস্থ কোণ এইটা, এটা 2 থিতা, এইটা যখন 2 থিতা তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই অংশ কোণ সি যেটা সেটাও 2 থিতা। এখন এই অ্যাঙ্গেল কি বলে এসি এবং এবি সমান দেওয়া ছিল, তাহলে এই কোণ এসিবি ইকুয়াল টু কোণ এবিসি, এসি যেহেতু কোণ এসিবি যেহেতু 2 থিতা, তাহলে এবিসি পুরাটাও 2 থিতা, পুরাটার মধ্যে এই অংশটুকু আগে থেকে থিতা, তাহলে এই বাকি অংশটুকু যেটা সেটাও থিতা। এখন দেখেন ত্রিভুজ বিসিডিএ, ত্রিভুজ বিসিডিএ তিনটা কোণের সমষ্টি কি কি, এখানে থিতা হিসাবে একটা 2 থিতা প্লাস আরেকটাও 2 থিতা অ্যান্ড ফাইনালি থিতা, এই তিনটার যোগফল একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? 180। তাহলে এখানে 2 থিতা প্লাস 2 থিতা প্লাস থিতা মানে 5 থিতা, 5 থিতা হচ্ছে 180, দেন থিতা কত 36, তো 36 ডিগ্রি, অপশন বি হচ্ছে এই কোশ্চেনের আনসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন, যদিও একবারই এসছে কিন্তু এটা স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন। আচ্ছা, এরপরের কোশ্চেন একটা এখানে সলিউশন দেখানো আছে, এটা আপনারা করবেন, আমি ওটার স্ক্রিনশটটা দেখাচ্ছি। এই যে 130 এর যে কোশ্চেনটা, এটা এই যে এতক্ষণ যেভাবে চিন্তা ভাবনা করলাম না আগের কোশ্চেনটায়, অনেকটা ওরকমই এখানে সলিউশনও দেখানো আছে, প্রত্যেকটা পিকচার দিয়ে আপনারা এটা মানে করতে পারবেন। তাহলে এটা আপনারা করবেন আর কি, করে রাখবেন। নেক্সট হচ্ছে 139, এটা জিআর এর কোশ্চেন, বেশ পপুলার একটা কোশ্চেন জিআর এর, হ্যাঁ খুবই পপুলার কোশ্চেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ফিগার বিলো, এই যে ফিগারটা দেওয়া আছে এখানে এই এক্স এর ভ্যালুটা কত, এই এক্স হচ্ছে এই যেখানে পিকচারটা একটু ঘোলা আসছে, এখানে এই এক্স, আর এখানে এটা 90 ডিগ্রি দেখানো আছে, মানে লম্ব দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গায় এটা 7 দেখানো আছে, এখানে এটা 3 দেখানো আছে, আর এটা 12 দেখানো আছে, তার মানে 12 হচ্ছে যে এই পুরা বাহুটা, ওকে, আর 3 হচ্ছে এই যে এখান থেকে এখানে পর্যন্ত লম্ব, এটা লম্ব দেখানো আছে, এটা 3, আর 7 হচ্ছে এই ভূমিটা এইটুকু, আর এক্স হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এটা এই জায়গায় আলাদাভাবে বাইরে একটা লম্ব দেখানো হয়েছে, মানে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এক্স। জানতে চাওয়া হচ্ছে যে এক্স এর ভ্যালুটা কত। তো এটা আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম না, অনেকটা এরকম, আমি এই ত্রিভুজটাকে মানে এই যে নাম যদি দিই, লেটস সে এ, মনে করেন বি সি, লেটস সে এ বি সি নাম দিলাম,
তাহলে এই এবিসি ত্রিভুজটাকে আমি দুভাবে এরিয়াটা নির্ধারণ করতে পারি। একটা হচ্ছে যদি আমি এসি কে ভূমি ধরি তখন কত হবে বলেন তো, এরিয়াটা কি লিখবো তখন? এসি কে ভূমি ধরলে এরিয়া কি লিখবো? বুঝতে পারেননি কথা? ট্রায়াঙ্গেল এবিসি এটার এরিয়া আর কি। তো হ্যাঁ, ইন্টু এই হাইট যেটা 3 আর কি, এটা তাই না? ওকে, হ্যাঁ। তাহলে এটা একটা আরেকভাবে কিভাবে বলা যায়, আমি যদি এ বি কে ভূমি ধরি, আমি যদি এ বি কে ভূমি ধরি ইন্টু 3 না তখন, কারণ তখন এই এবিসি ত্রিভুজের হাইট হয়ে যাবে তখন এখানে এই সি থেকে যেটা হাইট সেটা তখন এক্স হবে। ঠিক আছে, খেয়াল করেন, কারণ এবিসি ত্রিভুজের এই যদি আমি এসি কে এবি কে ভূমি ধরি আর কি, এবি কে যখন ভূমি ধরি তখন উচ্চতা কিন্তু এই সি পর্যন্ত যেতে হবে, আর সি থেকে অঙ্কিত লম্ব যেটা সেটা উচ্চতা, সেটা বাইরে চলে গেছে আর কি ত্রিভুজের, কোনো অসুবিধা নাই। যেমন ধরেন একটা ত্রিভুজ আমার এরকম হতেই পারে, এই যে এই ত্রিভুজ, তো এই ত্রিভুজের এরিয়া কত? এই ত্রিভুজের এরিয়া বের করার জন্য আমাকে এখান থেকে হাইট বের করতে হবে আগে, এই যে এই জায়গায় টানতে হবে, তাহলে হাইট বাইরে চলে গেছে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা আমার কিন্তু হাইট, আর এটা কিন্তু বেজ, বেজ এইটুকু, তা তখন এই বাইরে চলে গেছে সেটা আর কি এখানেও। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু এক্স ইকুয়াল টু হাফ ইন্টু এসি ইন্টু 3। তাহলে এখন এক্স কত সেটা জানতে চাচ্ছে, মৌখিক কোশ্চেন, ইনফ্যাক্ট মৌখিক কোশ্চেন, ওই যে একটু কিছুক্ষণ আগে যেভাবে দেখলাম আর কি। হ্যাঁ, হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, আর এ বি কত 7, তাহলে এক্স ইকুয়াল টু এসি কত 12, তাহলে 3 × 12/7, 36/7, এটাই অ্যান্সার। One 40, in the figure angle ABE equal to angle BDC equal to 90 ডিগ্রি। আচ্ছা, এ বি ই এটা ই, তার মানে এটা 90 ডিগ্রি, আর বি ডিসি এটাও 90 ডিগ্রি। এ বি ইকুয়াল টু 4, তাহলে এই বাহুটা 4, অ্যান্ড বি এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি এ ই 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ইফ সিডি ইকুয়াল টু এ ই, সিডি এবং এ ই সমান, এই যে সিডি বাহু এবং এ ই বাহু এই দুটো সমান, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিসিই ইন স্কোয়ার? ট্রায়াঙ্গেল বিসিই এটার এরিয়াটা কত? ট্রায়াঙ্গেল বিসিই মানে হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি খেয়াল করি, এই যে এই বি, এই যে সি, এই যে ই, এই পর্যন্ত, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, এটা আমাদের রিকোয়ারমেন্ট ফাইনালি। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি, বেজ ইন্টু হাইট ইন্টু উচ্চতা। এখন বেজ কত এখানে বলেন তো, এই ট্রায়াঙ্গেলের বেজ কোনটা, বিই না, বিই, আর হাইট কোনটা, সিডি, এটা খেয়াল করলে হলো। তাহলে বিই আর সিডি দরকার অ্যাকচুয়ালি আমার বের করা, তাহলে আমি এরিয়া পেয়ে যাব। এখন বিই কিভাবে পাবো, দেখেন এটা 90 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, তাহলে এটাও কি 45 ডিগ্রি হবে কি না, হওয়া উচিত কি না? আচ্ছা, তো যদি এই দুইটা 45 হয় তাহলে বাহু দুটো সমান, এটা যেহেতু 4 দেওয়া আছে তাহলে এইটুকু 4, মানে ভূমি 4 পেয়ে গেলাম, বিটা 4 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, আর কি দেওয়া ছিল, আরেকটা সম্পর্ক দিয়েছিল কি যেন, সিডি ইকুয়াল টু এই, সিডি এবং এই সমান। আচ্ছা, তাহলে এইটা তো জানি আমি, এইটা কত বলেন তো, এ বি হচ্ছে 4, বিই হচ্ছে 4, তাহলে এইটা কত, এটা 4, এটা 4, হ্যাঁ কত? আচ্ছা, এইটাকে এত কষ্ট করে করতে হয় না, আগের ক্লাসটা করলে বুঝতে পারতেন, এত কষ্ট করে করতে হয় না। যখনই আমার দুইটা বাহু, এইটা 1, এটা 1, এটা √2 হয়, যদি এটা 4 2, এটা 2 হয়, তাহলে এটা কি কত হবে, 2 √2 হবে। এটা এ, এটা এ, এটা কত হবে, a √2,
তাহলে একইভাবে এটা 4 এটা 4 এটা কত হবে 4√2 ডাইরেক্ট। ঠিক আছে, এত কষ্ট করার দরকার নেই, ডাইরেক্ট এটা 1/√2 রেশিওতে হয়। তো 1/√2 রেশিও হওয়া মানে যেহেতু এটা 4 এটা 4, তাহলে এইটা কত হবে 4√2 হবে। আর যেহেতু বলা হচ্ছে কোশ্চেনে AE ইকুয়াল টু এই যে CD, তাহলে CD কত হবে 4√2। তাহলে এখন আমরা ভূমি পেলাম 4, উচ্চতা পেলাম 4√2, এরিয়া কত, এরিয়া কত হবে হাফ ইন্টু 4 ইন্টু 4√2। তাহলে এটা আমাদের অ্যান্সার কত আসবে, এটাকে ক্যান্সেল করলে দুবার, তাহলে 8√2, 8√2 অপশন বি। খুব সুন্দর কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 141, চতুর্ভুজের 4 কোণ অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? বলেন, এটা তো মৌখিক কোশ্চেন, বৃহত্তম কোণটা কত এখানে? হ্যাঁ, সিম্পল, চতুর্ভুজের 4 কোণের টোটাল অনুপাত, টোটাল কোণ কত চতুর্ভুজে? 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি এই রেশিওতে ভাগ হবে, এর মধ্যে বড় কোণ তো, তাহলে এই রেশিওর যোগফল কত? 1 + 2 3, 3 and 5 8, তার মানে 8 ইউনিট হচ্ছে 360, আর বড় কোণ হচ্ছে যে 3 ইউনিট। কত 8 ইউনিট যদি 360 হয়, 3 ইউনিট কত হবে? কত হবে 8 360 কয় গুণ হয়েছে? 45। তাহলে 3 45 টাইমস হলে কত হয়? 3 বার 45 নিলে কত হয়? 135 ডিগ্রি। নেক্সট ওয়ান কি হবে বলেন? হুম, বর্গক্ষেত্রে স্যার। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত, এটি কি হবে? বর্গক্ষেত্র বললেন অন্যরা? দেখেন একটা এই কি বলা যায়, চতুর্ভুজ, চতুর্ভুজের অনেক রকমের ইয়ে আছে, আমি চতুর্ভুজ নিয়ে একটা আলোচনা করা দরকার, দেখি কোশ্চেনগুলো একটু তাকাই আমি। ঠিক আছে, চতুর্ভুজ নিয়ে একটা আলোচনা দরকার। চতুর্ভুজ মানে চতুর্ভুজের যে টাইপগুলো আর কি, সবগুলো টাইপ নিয়ে একটা আলোচনা করা দরকার আছে। তার আগে এটা একটু দেখে নিই। চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত, তাহলে এটা একটা চতুর্ভুজ ধরেন। এখন যদি কর্ণগুলো সমান হয় আর হচ্ছে কি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই কর্ণগুলো দুটোটাই সমান হতে হবে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত হতে হবে, অর্থাৎ এই কোণগুলো সমকোণ হতে হবে, তাহলে এটা কি ধরনের আইটেম আর কি। তো এটা বর্গক্ষেত্র বললেন একজন, অন্যরা কি বলেন? এটা কি বর্গক্ষেত্রই থাকবে? বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রই কারেক্ট অ্যান্সার। এখন অন্য ক্ষেত্রে যেমন আয়তক্ষেত্রের সময় এখানের মধ্যে দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন মিস যায়, আবার সামান্তরিকের ক্ষেত্রেও মিস যায়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও মিস যায় আর কি, কিন্তু বর্গক্ষেত্রের সময় দুটো কন্ডিশনই সত্য হয়, অর্থাৎ কর্ণদ্বয় সমান হয় এবং পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, তো সেটা নিয়ে তাহলে একটু আলোচনাটা শেষ করি। তার আগে একটা এই দুইটা কোশ্চেন আগে দেখে নেই কি আছে পরের কোশ্চেনগুলা, তারপরে যাচ্ছি। একটা হচ্ছে 143, 60টি সরলরেখার দৈর্ঘ্য 1 2 3 4 5 6 7 চতুর্ভুজ গঠন করার জন্য 4টি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তার সংখ্যা। এটা এখানে সলিউশন দেওয়া আছে, এটা পড়ে নিয়ে বুঝে নেবেন। মানে যেমনটা ত্রিভুজ গঠন করার জন্য শর্ত কি বলেন তো, বাহুগুলো কি হতে হয়? ত্রিভুজ গঠন করার জন্য বাহুগুলার কি সম্পর্ক, কি সত্য হতে হয়? দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয় এবং কি দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হয়, এটাই ত্রিভুজ গঠন করার শর্ত। ঠিক আছে, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা ব্যাখ্যা করেছি ডিটেলস, অনেক কোশ্চেনও করেছি এটার আন্ডারে, বহু কোশ্চেন করেছি। সিমিলারলি চতুর্ভুজের সময় যেটা নিয়ম, যদি ABCD 4টা বাহু হয়ে থাকে
তাহলে এই চতুর্ভুজের সময় নিয়ম হচ্ছে যে তিন বাহুর যোগফল এবিসি, তিন বাহুর যোগফল চতুর্থ বাহুকে বর্গ হতে হবে। ঠিক আছে, তিন বাহুর যোগফল চতুর্থ বাহুকে বর্গ হতে হবে। তাহলে এখন এখানে হুম হুম হ্যাঁ, যে কোনো আপনি একটা চতুর্ভুজ হতে গেলে তিনটা বাহুর যোগফল তৃতীয় বাহুকে চতুর্থ বাহুকে বৃহত্তর হতে হবে। ঠিক আছে, যে কোনো আমরা এই ত্রিভুজের সম্বন্ধে যে কোনো দুই বাহু নিব, যে কোনো দুই বাহু, চতুর্ভুজের সময় যে কোনো তিন বাহু, যোগফলটা চতুর্থতম বাহুর চাইতে বড় হতে হবে। কথা বুঝছেন কিনা? মনে করেন 1 2 3 4, ঠিক আছে? তাহলে এখানে যেটা কোশ্চেনে দেওয়া ছিল, এখন তিনটা বাহুর যোগফল চতুর্থ চাইতে সমান হচ্ছে কিনা সব জায়গাতেই, বা এখানে আমি 5 নিলাম না, মনে করেন লেটসে 1 2 3 4 না নিয়ে 7 নিলাম আর কি, লেটসে 7 নিলাম। তো এখন এটা কি চতুর্ভুজ হবে? না স্যার। এটা চতুর্ভুজ হবে না, কারণ এই তিনটার যোগফল কত? 6। হয়। চতুর্থটা চাইতে ছোট হয়ে গেছে, তাহলে সম্ভব না। 7 না হয় যদি 6 হতো তাহলে কি হতো? তাও হইতো না। তাও হতো না। কথা বুঝতে পারছেন? তো এইভাবে আর কি চেক করতে হবে। এইভাবে চেক করে এখানে কয়টা ত্রিভুজ গঠন করা যায় সেটা আর কি এখানে সলিউশন দেওয়া আছে, বুঝে নিতে পারবেন। আচ্ছা, নেক্সট ওয়ান, ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ এ প্যারাগ্রাম ইজ 60 ডিগ্রিজ, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিগ্রিজ ইন দ্য রিমেনিং 3 অ্যাঙ্গেল। একটা প্যারাগ্রামের এক কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকি তিন কোণ কত কত হবে এটা জানতে চাইছে। বলেন তো কি হতে পারে? প্যারাগ্রাম মানে কি? প্যারালোগ্রাম কিরকম? এই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি কি বলা যায়, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল সেটা প্যারালোগ্রাম বলা হয়। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, অর্থাৎ এটা এবং এটা সমান এবং সমান্তরাল, আবার এটা এবং এটাও সমান এবং সমান্তরাল হয় আর কি, তো তাকেও প্যারালোগ্রাম বলে। এখন একটা কোণ 60 ডিগ্রি, লেটসে এটা 60 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলো কি কি হবে এটা জানতে চাওয়া হয়েছে, বলতে পারবেন? প্রথম কথা হচ্ছে প্যারাগ্রামের বিপরীত কোণগুলো সমান হয়, তার মানে তাহলে এটাও 60 হবে। বিপরীত কোণগুলো সমান হয় তাহলে এটাও 60 হবে। সমান এবং সমান হয়। আচ্ছা, এরপরে এখন এই 60 এবং 60 মিলে 120 চলে গেল, বাকি কত ডিগ্রি রইল এখন? 120 থাকলো, ওইটা 120 রাইট, তাহলে আর এই কত, এই 240 রইল, তাই না? তাহলে 240 সমান সমান ভাগ হবে এই দুইটাতে, তো সিম্পল 120 এবং 120 করে হতে হবে। তাই তো, তাহলে অ্যান্সার কোনটা হবে? সি, তাই না? অপশন সি, এটা আর কি। সুন্দর কোশ্চেন কিন্তু যদিও। এরপরে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটা? শুধুই ভূমি ইন্টু উচ্চতা। অপশন খ। আচ্ছা দেখেন, এখন আমি একটু একটু আলোচনা করি এই ইয়ার আন্ডারে, চতুর্ভুজের আন্ডারে যেসব যেসব আইটেমগুলো আমাদের খেয়াল করা লাগে এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসি, চতুর্ভুজ কাকে বলে তাহলে? চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। রাইট, কোয়াড্রিল্যাটারাল। চতুর্ভুজ এটা হচ্ছে যে কোয়াড মানে চার, কোয়াড মানে চার, ল্যাটারাল মানে বাহু, তার মানে চতুর্ভুজ চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হতে হবে। এটা অনেক মানে ইয়ে করতে হবে, কারণ যে কোনো ক্ষেত্র মানে জিওমেট্রিক ক্ষেত্র এগুলো আবদ্ধ হতে হয়, নয়তো এটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, যেমন আমি যদি এইভাবে করে টানি, এটাকে ত্রিভুজ বলার কোনো সুযোগ নাই। আমি যদি এইভাবে করে এভাবে টানি তাহলে এটা কোনো ক্ষেত্র বলার সুযোগ নাই যতক্ষণ এটা আবদ্ধ হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এটাকে যদি এইভাবে পর্যন্ত নিয়ে আসি তাহলে এটারও কোনো ইয়ে নাই, ভ্যালু নাই। এটা লাগাই দিলে তখন বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে পলিগন যেগুলা মানে বহুভুজ যেগুলো, সেগুলোর একটা শর্ত হচ্ছে যে ক্ষেত্রটা ক্লোজড হতে হবে, আবদ্ধ হতে হবে, ক্ষেত্রটা ক্লোজড বা আবদ্ধ হতে হবে, তাহলে সেগুলোকে চতুর্ভুজ বলা হচ্ছে। এখন চতুর্ভুজের কয়েকটা মানে ভাগ আছে। এক নাম্বারটা হচ্ছে যে দুইটা বাহু সমান্তরাল, তখন কাকে কি বলবো? শুধু দুইটা বাহু সমান্তরাল, সেটাকে কি বলে? হুম, না, এক নাম্বার কথা হচ্ছে অনলি টু সাইডস, ইয়া অনলি টু সাইডস প্যারালাল। কি বলে এটাকে? ট্রাপিজিয়াম, হ্যাঁ, ট্রাপিজিয়াম, হ্যাঁ, শুধু দুইটা বাহু সমান্তরাল সেটাকে ট্রাপিজিয়াম বলে। আর দুই নম্বর হচ্ছে যে অপোজিট বাহুগুলো সমান্তরাল,
অপোজিট বাহু মানে কি দুইটাই, এইদিকে দুটো ওইদিকে দুটাও, ঠিক আছে? তখন সেটা কি? অপোজিট সাইডস আর প্যারালাল। কি বলেন? না, এখনো না, রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র কোনোটাই না, এটা প্যারালোগ্রাম, সামান্তরিক। হ্যাঁ, না, খেয়াল করুন আমি যা বলতেছি একটু খেয়াল করেন, মানে প্যারাগ্রাম সিম্পলি দুটো অপোজিট সাইড শুধু সমান্তরাল, স্কোয়ার হতে মানে হতে বাধ্য না, কিন্তু সেটা প্যারালোগ্রাম। বুঝতে পারছেন কেন? বিকজ যেমন ধরেন এটা আর কি, এই যে এটা, তো এটাকে কি আমি স্কোয়ার বলতে পারবো এই মুহূর্তে? বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু এটা প্যারাগ্রাম বলতে পারবো আমি। তাহলে মানে ইয়েগুলো আস্তে আস্তে বেরোচ্ছে কিভাবে, বাড়তেছে কিভাবে? আচ্ছা আমি ড্র করি তাহলে সে বেটার হবে। প্রথম হচ্ছে যে শুধু দুইটা সাইড প্যারালাল, তখন কি এটা ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড দুইটাই বলে। দুই নাম্বার হচ্ছে যে অপোজিট সাইডস আর প্যারালাল। অপোজিট সাইড মানে কি প্রতি দুইটা সমান্তরাল আর কি, অপোজিট দুটোটাই সমান্তরাল আর কি, তখন সেটাকে প্যারাগ্রাম বা সামান্তরিক, সামান্তরিক বলছিলাম মনে হয় কেউ একজন, তখন সেটাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে এখন আসি আমি এক নম্বরে প্যারাগ্রাম বা সামান্তরিক ড্র করতেছি। দুই নম্বরে আমি আয়তক্ষেত্র নিচ্ছি। তিন নম্বরে রম্বস। চার নম্বরে স্কোয়ার নিচ্ছি। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে প্যারাগ্রাম, সামান্তরিক। দুই নম্বর রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র। তিন নম্বর রম্বাস, এটা বাংলাও রম্বস। চার নম্বর স্কোয়ার মানে বর্গ। এই চারটা নিয়ে আপাতত কথা বলছি, পরে অন্যগুলোতে যাব। এখন প্যারাগ্রামের সংজ্ঞা কি, ডেফিনেশন কি বলেন? প্যারাগ্রামের ডেফিনেশন অলরেডি এখানে বলা হয়েছে, সমান এবং সমান্তরাল, ঠিক আছে? মূলত সমান না, ইয়েটা হচ্ছে মূল ডেফিনেশন হচ্ছে সমান্তরাল, শুধু সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল। এখন অটোমেটিক বিপরীত বাহু যদি সমান্তরাল হতে হয়, দেখেন এটা সমান্তরাল, তাহলে অটোমেটিক এটার সমান্তরাল যদি হতে হয়, তাহলে এই সমান হয়ে যায় আর কি, অটোমেটিক সেটা বলছি, সমানটাও হয়ে যায়। তাহলে মূল ডেফিনেশনে কিন্তু সমান থাকে না। হ্যাঁ, সমান্তরাল ডেফিনেশন তো লাইনের সময় বলছি, যে দুইটা লাইন যাতে প্রত্যেকটা করেসপন্ডিং পয়েন্ট ইকুয়াল থাকে, সবসময় ইকুয়াল ডিস্টেন্স থাকে, লাইনের সময় আলোচনা করছিলাম, ইকুয়াল থাকে, কখনো মিলিত হয় না, ঠিক আছে? মানে মিলিত হওয়ার কোনো সুযোগ নেই, আজীবন এভাবে চলবে। উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রেল লাইন। তাহলে সামান্তরিক প্যারালোগ্রামের বেসিক ডেফিনেশন হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, শুধু এটুকুই কথা, ঠিক আছে? এখন সামান্তরিক হয়ে যাওয়ার কারণে অটোমেটিক বাহুগুলো সমান হয়ে যায়, সেটা হচ্ছে যে তার মানে কি বলা যায়, ইফেক্ট আর কি। কজ হচ্ছে প্যারালাল, প্যারালাল হচ্ছে কজ, আর ইফেক্ট হচ্ছে ইকুয়াল। কারণ ইকুয়াল হতে হবে ওটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু ইকুয়াল অটোমেটিক হয়ে যায়, এটা কজ। বুঝছেন না কথাটা আমার? মানে সবগুলোরই স্যার সমান্তরালই হবে। ক- রম্বসেরও সমান্তরাল, আয়তক্ষেত্রেরও আচ্ছা সমান্তরাল। সেটাতে পরে যাচ্ছি, আগে এটার কথা বলেন, প্যারাগ্রাম হওয়ার জন্য শর্তটা কি সেটা বলতে যাচ্ছি। শর্তটা হচ্ছে শুধুই সমান্তরাল হওয়া, বিপরীত বাহুগুলি সমান্তরাল হওয়া। কিন্তু আমরা জানি, আমরা যখন বাংলায় পড়ি তখন অনেক কিছু পড়ি, কি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলি সমান ইত্যাদি পড়ি আর কি। ওগুলো হচ্ছে আসলে তার ইফেক্ট। তো ইফেক্টটা পরে, আগে কজ হচ্ছে শুধুই সমান্তরাল, ওইটা খেয়াল করব। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে এটাকে আমরা সামান্তরিক বলি। এখন সামান্তরিক হওয়ার কারণে বিপরীত বাহুগুলো সমানও হয়ে যায়, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান হয়, এই বাহু এবং এই বাহুও সমান হয়ে যায়, এবং আরেকটা কি হয়, বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ এবং এই কোণও সমান হবে। তো এগুলো হচ্ছে তার ইফেক্ট, অর্থাৎ সামান্তরিক হওয়ার কারণে তার কি কি বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান হয়, তারপরে বিপরীত কোণগুলো সমান হয়, ইত্যাদি ইত্যাদি, আরও ইফেক্ট আসবে।
ঠিক আছে, তো আগে আমরা ডেফিনেশনটা শেষ করি। নেক্সট নাম্বার 2 হচ্ছে যে রেক্টেঙ্গেল কাকে বলবো বলেন, ডেফিনেশন ডিফাইন কিভাবে করব? বিপরীত বাহুগুলো সমান হলে তাকে রেক্টেঙ্গেল। বিপরীত বাহুগুলো সমান হলে তাকে তো শুধু রেক্টেঙ্গেল বলা যাবে না, মানে আরো গুণ গুণ থাকতে হবে, এক সমকোণ হবে সব। সবগুলো কোণ এক সমকোণ। তাহলে এখানে যুক্ত হয়েছে নতুন করে কি, যে কোণের বিষয়টা আসছে। কারণ কোণের বিষয়টা যদি কনফার্ম না করি তাহলে এটা আয়তক্ষেত্র হতে বাধ্য না, রেক্টেঙ্গেল হতে বাধ্য না। ওই যে সমকোণের কথাটা বললেন কেউ কেউ, সমকোণের বিষয়টা যদি এখানে না আসে তাহলে সে রেক্টেঙ্গেল হতে বাধ্য না। কিন্তু বিপরীত বাহু সমান্তরাল তো আমার প্যারাগ্রামও আছে, তাহলে তো সেটা প্যারাগ্রামের মধ্যেই শেষ হয়ে যেত, হতো কিনা? কিন্তু নতুন করে এখানে কি আসলো, কোণ। তবে মনে রাখবেন যে সবগুলা কোণের কথা কিন্তু মূল ডেফিনেশনে নাই, শুধু একটা কোণের কথা, একটা কোণ সমকোণ। খারাপ লাগতেছে না শুনতে? একটা কোণ সমকোণ কেন, আমরা তো জানি 4টা কোণই সমকোণ, 4টা কোণ সমকোণ কিনা? কিন্তু কিন্তু মূল ডেফিনেশন হচ্ছে একটা কোণ সমকোণ। যে প্যারালোগ্রামের কথা হচ্ছে, কোশ্চেন হচ্ছে, খেয়াল করেন, যে প্যারালোগ্রামের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। যে প্যারালোগ্রামের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এখন এই ডেফিনেশনের মধ্যে খেয়াল করেন, বলা হচ্ছে যে যে প্যারালোগ্রামের যে সামান্তরিকের, তার মানে কি রেক্টেঙ্গেল তার একটা সামান্তরিকও বটে। এটা বোঝা যাচ্ছে না তাহলে? রেক্টেঙ্গেল একটা সামান্তরিকও বটে, যার কারণে সামান্তরিকের যেসব ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলা রেক্টেঙ্গেলের মধ্যেও আছে সবগুলা। তো কি বৈশিষ্ট্য ছিল সামান্তরিকে? যে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে ওই বৈশিষ্ট্যগুলো এখন এখানেও ঢুকে আসবে। এখানে একটা বৈশিষ্ট্য শুধু ছিল যে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ। তো এখন একটি কোণ সমকোণ হলো, কিন্তু যেহেতু সে সামান্তরিক, সেটার কারণে বিপরীত কোণগুলো সমান হয়। তো বিপরীত কোণ সমান হতে গেলে এটাও সমান্তরাল সমকোণ হবে, এবং বাকি দুইটা কোণ 90-90 180 বাদ গেলে বাকি দুইটা 180 হতে গেলে এবং সমান সমান হতে গেলে অটোমেটিক কি হয়ে যায়, সমকোণ হয়ে যায়। বুঝতে পারছেন কিনা? তাহলে ডেফিনেশন হচ্ছে যে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ সেটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল। কিন্তু আয়তক্ষেত্র হওয়ার কারণে তার বৈশিষ্ট্যগুলো কি কি তৈরি হয়ে যাচ্ছে, বিপরীত বাহুগুলি সমান হয়ে যাচ্ছে, বিপরীত কোণগুলো সমান হচ্ছে, এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয়ে যাচ্ছে। তাহলে এবং আর সাথে সাথে আরেকটা খেয়াল করতে হবে, যে একটা আয়তক্ষেত্র কিন্তু একটা সামান্তরিকও বটে, কারণ সামান্তরিকের সমস্ত গুণাগুণের ভিতরে আছে। ঠিক আছে, আয়তক্ষেত্র একটা সামান্তরিক। আচ্ছা, নেক্সট হচ্ছে রম্বস। এটাকে কিভাবে ডিফাইন করব? রম্বস হচ্ছে প্যারাগ্রাম থেকে আসছে শুধু, তাহলে যে প্যারাগ্রামের প্রত্যেকটা বাহু সমান সেটাই রম্বস। যে প্যারাগ্রামের প্রত্যেকটা বাহু সমান, তার মানে তাহলে রম্বসের মধ্যে প্যারাগ্রামের সমস্ত বৈশিষ্ট্য থাকবে। কি সেটা? যে বাহুগুলি সমান এবং সমান্তরাল, তারপরে বিপরীত কোণগুলো সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান। তো রম্বসের হচ্ছে যে প্যারাগ্রামের প্রত্যেকটা বাহু সমান। হ্যাঁ, তো প্রত্যেকটা বাহু সমান মানে যে প্যারাগ্রামে, তাহলে সে নিজে একটা প্যারাগ্রাম। ওকে, এবং তার প্রত্যেকটা বাহু সমান। এবং আমরা জানি যে এই বিপরীত কোণগুলো সমান সমান কেন? কারণ সেই প্যারাগ্রাম, এই কারণে। আবার বিপরীত বাহুগুলো সমান্তরালও হয়, কারণ কি? কারণ সেই প্যারাগ্রাম, এই কারণে। তাহলে এটা হচ্ছে যে রম্বস। এবারে আসি স্কোয়ার, তাহলে কি বলবো? স্কোয়ার ডেফিনেশন, একটি কোণ সমকোণ। যে রম্বসের একটি কোণ সমকোণ, রাইট, এটা একটা ডেফিনেশন। আর একটা হচ্ছে যে রেক্টেঙ্গেল দিয়ে যদি বলি তাহলে সেটা কি বলবো? যে রেক্টেঙ্গেলের প্রত্যেকটা বাহু সমান, জাস্ট এইট। যে রেক্টেঙ্গেলের প্রত্যেকটা বাহু সমান, এটাও ঠিক আছে যেটা বলছেন, যে যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান বা একটা কোণ সমকোণ, যে রম্বসের একটা কোণ সমকোণ যেটা বলছেন সেটা ঠিক আছে। আবার এভাবেও বলা আছে, যেটা হচ্ছে যে আয়তক্ষেত্রের সাথে সম্পর্কিত করলে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে সমস্ত গুণাগুণের মধ্যে চলে আসতেছে, আসতেছে কিনা? সেটা কি? ওই যে কোণগুলো সমকোণ, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, এই সবই চলে আসতেছে, প্রত্যেকটা বাহু সমান। তার মানে কি স্কোয়ার কি আয়তক্ষেত্র বলা যায় না? স্কোয়ার কি আয়তক্ষেত্র? আবার স্কোয়ার কি রম্বস? হ্যাঁ, রম্বস। এখন দেখেন, আমাদের দেশে একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু, হ্যাঁ, আমাদের দেশের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা মনে করি যে স্কোয়ার হয়ে গেছে মানে স্কোয়ার, সেটা আর অন্য কিছু হওয়ার সুযোগ নাই। মানে বর্গ, সেটা অন্য কিছু হওয়ার সুযোগ নাই। না, একটা বর্গ একটা আয়তক্ষেত্র অবশ্যই, কারণ আয়তক্ষেত্রের সমস্ত গুণাগুণ বর্গের ভিতরে আছে। আবার একটা স্কোয়ার একটা প্যারালোগ্রাম, সামান্তরিক। কিন্তু আমাদের দেশে এটা কেউ মানবে না। ইন্টারন্যাশনাল সমস্ত বুকে এটা আছে, এই কনসেপ্টই আছে। একটা স্কোয়ার কিন্তু একটা সামান্তরিকও। কেন? সামান্তরিক হওয়ার জন্য যে শর্ত, যে গুণাগুণ লাগে, স্কোয়ারের ভিতরে সমস্ত গুণাগুণ আছে।
কি গুণাগুণ ছিল? সামান্তরিক হওয়ার জন্য যে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তো স্কোয়ারের বিপরীত বাহু তো সমান ও সমান্তরাল আছেই, আছে না? তাহলে একটা স্কোয়ার কি কি? একটা রেক্টেঙ্গেল, আবার একটা স্কোয়ার একটা প্যারাগ্রাম, আবার একটা স্কোয়ার একটা রম্বসও, কারণ রম্বসের গুণাগুণও আছে। কথাটা বুঝতে পারছেন? এটা এভাবে চিন্তা করতে পারেন। মনে করেন প্যারাগ্রাম হচ্ছে যে এসএসসি পাস করেছে, রেক্টেঙ্গেলে আর একটা ডিগ্রি লাগতেছে, সেই ডিগ্রিটা কি? কোণ সমকোণ হতে হবে, তাহলে সে এইচএসসি পাস করলো, এইচএসসি। এবার স্কোয়ার হচ্ছে যে অনার্স করলো, কারণ ওর আরেকটা গুণাগুণ লাগতেছে কি? বাহুগুলোকে সমান হতে হবে, মানে আরেকটা কন্ডিশন অতিরিক্ত লাগতেছে, আরেকটা ডিগ্রি লাগতেছে আর কি। এখন যে অনার্স কমপ্লিট করলো, আমি কি তাকে বলবো যে সে এসএসসি পাস করে নাই, এইচএসসি পাস করে নাই? বলবো না। তাহলে অনার্স যে পাস করেছে অটোমেটিক তার ভিতরে এসএসসি এবং এইচএসসির গুণাগুণগুলোও আছে, এগুলো কমপ্লিট করেই সে অনার্স করতে পারছে। এসএসসি না করে, এইচএসসি না করে কখনোই অনার্স করতে পারবে না। তার মানে হচ্ছে যে এই যে বর্গটা যেটা স্কোয়ার যেটা, সেটার ভিতরে আয়তক্ষেত্রের রেক্টেঙ্গেলের গুণাগুণও আছে, প্যারাগ্রামের গুণাগুণ আছে। দ্যাটস ওয়াই এ স্কোয়ার ইজ আ রেক্টেঙ্গেল অ্যাজ ওয়েল, এ স্কোয়ার ইজ এ প্যারাগ্রাম অ্যাজ ওয়েল। ঠিক আছে, মনে থাকবে বিষয়টা। স্কোয়ারকে রেক্টেঙ্গেলও বলা যায়, মানে একটা স্কোয়ার একটা রেক্টেঙ্গেলও বটে আর কি, সেটা বলছি। একটা স্কোয়ার একটা প্যারাগ্রামও বটে। তবে সকল রেক্টেঙ্গেল আবার স্কোয়ার হবে না। আমি যদি বলি যে হ্যাঁ একটা রেক্টেঙ্গেল একটা স্কোয়ার একই, না, সেটা বলা যাবে না। কারণ রেক্টেঙ্গেল থেকে স্কোয়ার হতে গেলে তার শর্ত আছে। কি শর্ত? তাকে বাহুগুলি সমান হতে হবে। তাহলে প্রত্যেকে এইচএসসি পাস করলেই কিন্তু অনার্স করতে পারে না, কিন্তু অনার্স করলে কেউ একজন সে অবশ্যই এইচএসসি পাস করে আসছে। কথাটা বুঝতে পারছি? পয়েন্টটা বলেন। আচ্ছা, এখন এটা গেল ডেফিনেশন। এরপরে আসি আমরা বাহু এবং কোণ নিয়ে কথাবার্তা। বাহু এবং কোণ অলরেডি হয়ে গেছে, তারপর আবার বলি প্যারাগ্রামে কি হয়? বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। আর কোণের ক্ষেত্রে কি হয়? বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। ঠিক আছে, রেক্টেঙ্গেলে আসেন, এখানে কি হবে? বাহু আর কোণ, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়, আর প্রত্যেকটা কোণ সমকোণ হয়। রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল এবং চারটা বাহু সমান, ইনফ্যাক্ট চারটা বাহু সমান। আর কোণের ক্ষেত্রে কি? বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে। বর্গের ক্ষেত্রে কি বলবো? চারটি বাহু সমান, চারটা কোণও সমান এবং সমকোণ আর কি, সহজ কথা। তাহলে কোণ এবং এ নিয়ে কথাবার্তা শেষ। আরেকটা বিষয় এখানে আসেন, যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে এটাকে বলা হয় সন্নিহিত দুইটা কোণ, মানে পাশাপাশি অ্যাডজেসেন্ট দুইটা কোণের ভ্যালু অলওয়েজ 180 ডিগ্রি, অলওয়েজ 180 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরেন এটা এ আর এটা বি যদি হয়, তাহলে এ যোগ বি হচ্ছে 180 ডিগ্রি। পাশাপাশি দুইটা কোণের ভ্যালু সবসময় 180 ডিগ্রি হবে যে কোনো সামান্তরিকে। তাহলে এই যে এই এ বি, এটা যদি সি হয়ে থাকে, লেটস সে এটা যদি ডি হয়ে থাকে, এ বি সি ডি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এবং ডি 180, ডি এবং এ 180 ডিগ্রি। পাশাপাশি দুইটা কোণের ভ্যালু সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে। এখন রম্বসের ক্ষেত্রে কি হবে? হুম, একই হবে, কারণ রম্বস তো একটা প্যারাগ্রাম, সামান্তরিকের সমস্ত গুণের ভিতরে থাকবে। তাহলে রম্বসের ক্ষেত্রে পাশাপাশি দুইটা কোণ 180 ডিগ্রি হবে। ঠিক আছে। আচ্ছা, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হবে? এটা তো ক্লিয়ার, এটা তো 90 আর 90 180 ডিগ্রি হতেই হবে, কারণ আয়তক্ষেত্র তো একটা প্যারাগ্রাম। তাহলে আয়তক্ষেত্রেরও পাশাপাশি দুইটা কোণ কি? 180 ডিগ্রি। বর্গের ক্ষেত্রে সেম 180 ডিগ্রি। ঠিক আছে। তো এগুলো তো দেখা যায়, চোখে দেখা যায়, কাজে এটা নিয়ে কনফিউশন হয় না। কনফিউশন হয়ে যায় প্যারাগ্রাম আর রম্বসের ক্ষেত্রে। প্যারাগ্রাম আর রম্বসের ক্ষেত্রে রেক্টেঙ্গেল আর স্কোয়ার তো বোঝাই যায় 90 90 180 ডিগ্রি পাশাপাশি দুইটা কোণ, কিন্তু এগুলাতে বোঝা যায় না, এই জন্য অনেকে কোশ্চেনটা এই দুইটার থেকেই হয়। তো সেটা খেয়াল রাখবো আমরা, যে অ্যাডজেসেন্ট দুইটা অ্যাঙ্গেল ভ্যালু ইজ অলওয়েজ 180 ডিগ্রি, যে কোনো দুইটা। আচ্ছা, এরপর আসেন এখানে যদি আমরা একটা কর্ণ টানি, মানে একটা না তো দুইটা কর্ণ, কয়টা টানা যাবে? দুইটা। তো যদি দুইটা কর্ণ টানি তাহলে কি হচ্ছে দেখেন, এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বলা হয় সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? আমার এই অংশটুকু আর এই অংশটুকু সমান, এই অংশটুকু আর এই অংশটুকু সমান। আচ্ছা, প্রথমে বলেন সামান্তরিকের এই যে কর্ণ টানলাম, এই কর্ণগুলো কি সমান? জি স্যার। কর্ণ দুটোটা সমান? না স্যার। না, সমান হবে না। এটা তো চোখেই দেখা যায়, এই যে এটা ছোট, এই যে সি বিডি যেটা, সেটা ছোট আর এসিটা বড়। তাহলে কর্ণ সমান হবে না কেন? কারণ এটা তির্যক হয়ে গেছে, এই এটা ক্ষেত্রটা তির্যক হয়েছে, এই কারণে কর্ণ সমান হওয়া বাধ্যতামূলক না, মনে হবে না।
সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ সমান হবে না কি, ঠিক আছে? তাহলে কর্ণ প্রথমত সমান না, কিন্তু কর্ণগুলো যেভাবে কাট করলো একে অপরকে, তাতে করে কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত মানে এইটা আর এইটা সমান, এইটা আর এটা সমান। একইভাবে যদি আমি আয়তক্ষেত্রে দুইটা কর্ণ টানি, তাহলে এই কর্ণগুলো কি সমান হবে? কর্ণগুলো সমান এখানে সমান হবে, কারণ কি এটা তির্যক হয় না, এই কারণে এখানে কর্ণগুলো সমান। তাহলে ওই নিয়ম অনুযায়ী যেহেতু প্যারাগ্রামের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখানেও সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এইটা আর এটা সমান হবে, এইটা এবং এটাও সমান হবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই চারটা পার্টও কি সমান কেন? কারণ ওই যে কর্ণগুলো যে সমান ছিল, কর্ণগুলো যেহেতু সমান ছিল, তাহলে এই কর্ণগুলোর অর্ধেক অর্ধেক যেগুলো সেগুলো সমান সমান। তার মানে এখানের এই চারটা পার্ট কিন্তু সমান, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমভাবে সমদ্বিখণ্ডিত করে, সমভাবে। আর আগেরটাতে শুধুই সমদ্বিখণ্ডিত করে প্যারাগ্রামে। সিমিলারলি রম্বসে যদি কর্ণ টানি, কি হবে? কর্ণগুলো কি করবে? সমান হবে? না স্যার। কর্ণ সমান হবে না। তাহলে কর্ণ সমান না হলে কি হবে? কর্ণগুলো পরস্পরকে সমভাবে সমদ্বিখণ্ডিত করবে। এই দুইটা আর এই দুইটা সমান সমান, ঠিক আছে? বর্গের ক্ষেত্রে কি হবে? স্কোয়ারের ক্ষেত্রে কর্ণগুলো কি সমান হবে? সমান হবে, কারণ কি? কারণ এটা ওই সিমেট্রিক্যাল মানে তির্যক হয়নি। তাহলে কর্ণগুলো প্রথমত সমান। দ্বিতীয়ত কর্ণগুলো পরস্পরকে কি সমভাবে সমদ্বিখণ্ডিত করবে? অবশ্যই। এটা আর এটা সমান হবে, এটা আর এটাও সমান হবে। এবং যেহেতু কর্ণ দুটোটা সমান, তাহলে এখানকার এই চারটা পার্টও সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, হবে কি না? তাহলে এখানে কি হলো? বর্গের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পরকে সমভাবে সমদ্বিখণ্ডিত করে, কারণ ওই কর্ণগুলোই সমান, এই কারণে। নেক্সট লাস্ট যেটা, সেটা হচ্ছে যে এখানের এই কর্ণগুলো একটা আরেকটাকে ছেদ করার কারণে কিছু কোণ উৎপন্ন হয়েছে। এই কোণগুলোর ইয়েটা কি, কোণগুলো কি? যেমন ধরেন এই যে এখানে একটা কোণ, মানে চারটা কোণ উৎপন্ন হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই চারটা কোণের মধ্যে কি সম্পর্ক হতে পারে আর কি? যেমন এই যে কোণ আর এই কোণ, এরা বিপরীত কোণ এবং এরা সমান। তাহলে বিপরীত কোণ সমান, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে এখানে আর আলোচনার বিষয় না, নতুন করে বিষয় না। নতুন বিষয় হচ্ছে যে এই কোণগুলোর ভ্যালু কত, এটা কি আমি বলতে পারবো কি না? এই কোণটার ভ্যালু কত বলতে পারবো? বলেন তো, আমাকে না দিলে আমি বলতে পারবো? বলা যাবে না। সামান্তরিকের ক্ষেত্রে এই কোণের ভ্যালুটা কত সেটা আমি বলতে পারবো না, কোনোটাই বলতে পারবো না। শুধু বিপরীত কোণ সমান সেটা আমি বলতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা বলতে পারবো না, ঠিক আছে? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই কোণের ভ্যালু কত বলা যাবে? না স্যার। এখানেও বলা যাবে না, কিন্তু পরস্পর এই বিপরীত কোণগুলো সমান সেটা আমরা বুঝতেছি। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে এই কোণটা কত বলা যাবে? না স্যার। এইটা কিন্তু বলা যায়। বলা যাবে স্যার, সবগুলো কোণ তো সমান। সমান না, সমান ঠিক আছে, কিন্তু সেটা কত সমান? মানে সমানের বিষয় তো আসেই, কিন্তু মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা কোণ কি হয় আসলে? সমকোণ হয়। কোথায় আছে? কোথায় আছে? উপপাদ্যে আছে। কি উপপাদ্য? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, ঠিক আছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করা মানে এখানে প্রত্যেকটা কোণই তাহলে সমকোণ, এখানে প্রত্যেকটা কোণই সমকোণ। তার মানে এটা বলা যায় প্রত্যেকটা 90 ডিগ্রি করে, ঠিক আছে? আচ্ছা, স্কোয়ারের ক্ষেত্রে কি এরকম বলার সুযোগ আছে? কত? সেম। তার মানে স্কোয়ারেরও কি হয়? এখানে প্রত্যেকটা 90 ডিগ্রি হয়। এখন খেয়াল করে দেখেন, ওই দুইটাতে 90 হলো না, এই দুইটাতে 90 হলো কেন? বলেন তো কেন হলো? বাহু সমান হওয়ার কারণে স্যার। বাহু বা ওই কর্ণ বলেন আর কি, কর্ণ সমান হওয়ার কারণে, ঠিক আছে? বাহুই বলেন, ঠিক আছে, বাহু সমান হওয়ার কারণে। বিষয়টা হচ্ছে যে এই দুইটাতে সমান হলো, এই দুইটা বাহু সমান হয়েছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, কর্ণ সমান না, বাহুই সমান। তাহলে বাহু সমান হওয়ার কারণে, কারণ কি, আমি যদি এখন মনে করেন একটা স্কোয়ারের চিন্তা করেন, কল্পনা করেন, স্কোয়ারকে যদি আমি বাড়াই, বড় করি বা ছোট করি, তাতে করে কি সেন্টার নড়বে? এই যে ছোট করলাম, তাতে করে কি সেন্টার নড়বে? সেন্টার নড়বে না, তার কারণে সেন্টারের অ্যাঙ্গেলগুলো সেম থাকে। কিন্তু যদি আমি আয়তক্ষেত্রকে বাড়াতে চাই মনে করেন, বা ছোট করতে চাই, আমি কিন্তু আয়তক্ষেত্র এভাবেও চিন্তা করতে পারি, এই যে এটাও তো একটা আয়তক্ষেত্র, কিন্তু বর্গ আঁকার সময় কিন্তু এভাবে করে আমি ছোট করতে পারবো না। বর্গে কি করতে হবে? প্রত্যেকটা বাহুকে সমানভাবে ছোট করে আনতে হবে। কিন্তু আয়তক্ষেত্রের সময় শুধু দুইটা বাহুকে সমান করলেই হয়। যার কারণে তখন দেখেন এই সেন্টার অ্যাঙ্গেল, সেন্টার যেটা, সেখানে কিন্তু 90 ডিগ্রি থাকছে না, এটা অনেক ছোট আর এটা অনেক বড়।
তাহলে না অ্যাঙ্গেল কিন্তু নড়ে চলে যাবে, এই কারণে এখানে থাকে না, সমান থাকে না। কিন্তু বর্গ এবং রম্বসের ক্ষেত্রে, রম্বস এবং স্কোয়ারের ক্ষেত্রে আপনি রম্বসকে বাড়ালেও চতুর্দিক থেকে বাড়াতে হয়, কারণ বাহু সমান রাখতে হবে। আবার স্কোয়ারকেও যদি বাড়ান চতুর্দিকে বাড়াতে হয়, অথবা কমালে চতুর্দিক থেকে কমাতে হয়, তাই না? কারণ প্রত্যেকটা বাহু সমান থাকতে হয়। এই কারণে সেন্টার নড়ে না, আর সেন্টার না নড়ার কারণে এখানে 90 ডিগ্রি চেঞ্জ হয় না। এই জন্য এটা ফিক্স থাকে এই দুইটাতে 90 ডিগ্রি 90 ডিগ্রি। কিন্তু প্যারালোগ্রাম আর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে 90 ডিগ্রি ফিক্স থাকতে পারে না, ঠিক আছে? এই জন্য ওখানে ওটা বলা যায় না। তাহলে এখন আসেন ফাইনালি আবার আমরা করি, র্যাপ আপ করি। প্যারালোগ্রামের কি কর্ণদ্বয় পরস্পরকে কি করে? শুধুই দ্বিখণ্ডিত করে। প্যারালোগ্রামের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রেক্টেঙ্গেলের কর্ণদ্বয় পরস্পরকে সমভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। স্কোয়ারের কর্ণদ্বয় পরস্পরকে সমভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বুঝতে পারছেন? স্কোয়ারের মধ্যে সব বৈশিষ্ট্য চলে আসছে, সমভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের যে কোশ্চেনটা ওখানে ছিল তখন, সেই কোশ্চেনটা এই স্কোয়ারের এই গুণের উপরে আর কি, কর্ণদ্বয় পরস্পরকে সমভাবে কোণে সমদ্বিখণ্ডিত করে থাকে এটা। ওকে, এরপরে আসি এরিয়া। এরিয়ার ক্ষেত্রে বলেন তো, এই প্যারাগ্রামের এরিয়ার ফর্মুলা কি? প্যারাগ্রামের সামান্তরিকের এরিয়া ভূমি ইন্টু উচ্চতা। বেসিক ফর্মুলা হচ্ছে যে, মানে এইটা মানে আমাদের নোন ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, বাট এদের সবগুলার যে কোনো টু ডাইমেনশনের ক্ষেত্রে এরিয়াই হবে। তাহলে এরিয়ার বেসিক ফর্মুলা হচ্ছে বেজ ইন্টু হাইট। এরিয়ার বেসিক ফর্মুলা হচ্ছে যে বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট, সেটা আর কি ভূমি ইন্টু উচ্চতা আর কি আপনারা বলেন। তাহলে এরিয়া হচ্ছে বেজ ইন্টু হাইট, প্রথমত বেজ ইন্টু হাইট। এখন বেজ কোনটা এখানে? এই পিকচার অনুযায়ী এবি। হাইট কোনটা? হাইট কি এডি? হ্যাঁ, এডি না। তাহলে কি করতে হবে? এখানে হাইট ড্র করে বা বের করে আনতে হবে, যে কোনোভাবেই হোক, তাই না? তাহলে সেটা আমাদের হাইট হবে। তাহলে বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এখন চিন্তা করেন, মনে করেন আমি এই যে ওই প্যারাগ্রামটাকে উল্টাই দিব, তাতে করে কি এরিয়া চেঞ্জ হয়ে যাবে? না স্যার। না, চেঞ্জ হবে না। যদি খাড়া করে দেই, মানে বিসিটাকে নিচে আনি, এডিটাকে উপরে নিই, তাও চেঞ্জ হবে না। কেন? তখন বেজ হয়ে যাবে হাইট, হাইট হয়ে যাবে বেজ, তাতে করে এরিয়ার কোনো চেঞ্জ হবে না। তাহলে এরিয়া ইকুয়াল টু বেজ ইন্টু হাইট। আচ্ছা, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কি? এটাও অবশ্যই বেজ ইন্টু হাইট। বেসিক নিয়ে হচ্ছে যে বেজ ইন্টু হাইট, কিন্তু এখানকার বেজ আমরা যেভাবে পড়ছি আর কি, সেটা কি পড়ছি আমরা? যে ভূমি ইন্টু কি বলে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এভাবে পড়েছি, তাই না? আয়তক্ষেত্রের এরিয়া কি? ভূমি ইন্টু উচ্চতা, এভাবে তো পড়েছি। তাহলে ভূমি এখানে আসলে বেজ, আর কি বলে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পড়েছি, সরি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে বেজ যেটা, সেটাই আমরা লেংথ হিসেবে বলতে পারি, আর এখানে হাইট যেটা, সেটা আমরা ব্রেথ হিসেবে বলতে পারি। তাহলে লেংথ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা অ্যাকচুয়ালি বেজ ইন্টু হাইটেরই রূপ আর কি। সেটাকে আমরা আমাদের সুবিধার জন্য আমরা লম্ব ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পড়ে থাকি আর কি। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে খেয়াল করব, যে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনটা বলেন? দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা? উপরেরটা না নিচেরটা? দৈর্ঘ্য কোনটা নিচেরটা স্যার। আর উপরেরটা? আচ্ছা, এটা কি সবসময় ফিক্সড? আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, আমাদের দেশে আমরা মনে করে থাকি এটা ফিক্সড, আসলে এটা ফিক্সড না, ঠিক আছে? আপনি যে কোনোটাকে দৈর্ঘ্য বলতে পারেন, আপনি যে কোনোটাকে প্রস্থ বলতে পারেন, কিন্তু আমাদের দেশে আমরা ধরে থাকি যে নিচেরটাই দৈর্ঘ্য, উপরেরটা প্রস্থ, অথবা যেটা বড়, যে লেংথটুকু বড় সেটা দৈর্ঘ্য, যে লেংথটুকু ছোট সেটা প্রস্থ। এটা আমরা এজুম করে থাকি, আসলে এটা ঠিক না। মানে এটা এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি যে কোনোটাকেই দৈর্ঘ্য ধরতে পারেন, যে কোনোটাকেই প্রস্থ ধরতে পারেন। কথা বোঝা গেল? মনে থাকবে, ইন্টারন্যাশনাল নর্মস হচ্ছে এটাই। তো এখন এখানে দৈর্ঘ্য ইন্টু কি বলা যায়, প্রস্থ, আর বেসিকই হচ্ছে যে বেজ ইন্টু হাইট। এরিয়া। এরপর আসেন রম্বস। রম্বসের ক্ষেত্রে এরিয়া কি? আবারও বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট। এখন রম্বসের জন্য আরেকটা ফর্মুলা আছে, রম্বসের এরিয়ার আরেকটা ফর্মুলা আছে, সেটা কি? কর্ণদ্বয়ের গুণফল স্যার। রাইট, কর্ণদ্বয়ের গুণফল। কারণ এখানে এই যে কর্ণের মাঝখানে যে কোণগুলো, সেগুলো 90 ডিগ্রি ফিক্স থাকে। 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে আসলে এখানে কি বলা যায়, এই আমি উচ্চতা বের করতে পারি। এই যে একটা ত্রিভুজ, মনে করেন এই যে এই উপরের ত্রিভুজটা কল্পনা করেন, এই যে এটা আমি করে দিলাম, এটা এই ত্রিভুজটাকে যদি আমি কি বলা যায়, এরিয়া নিতে চাই, তাহলে আমি কি বেজ ইন্টু হাইট বলতে পারি না?
আর হাইট কেন পাবো, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে তো এটা হাইট। হ্যাঁ, এই যে মাঝখানে এটা হাইট, তাহলে এটা আমার হাইট আর এটা আমার বেজ, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হয়ে যাচ্ছে না। আবার দেখেন এই দিকে যেটা আরেকটা ত্রিভুজ ছিল সেটাও তো সেম বেজ, সেম বেজ, এবং হাইটও এখানে সেম, কারণ এই দুটো পার্ট সমান সমান। তাহলে এখানেও হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আলটিমেটলি এই দুটাকে ইয়ে করলে আমরা দুটো কর্ণের সমষ্টি পেয়ে যাচ্ছে, মানে বেজটা একটা কর্ণ আর ওই হাইট দুটো মিলে আরেকটা কর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে ওই হাফটা হয়ে যাচ্ছে মানে ডিভাইড বাই 2 আর কি। অর্থাৎ এখানে যে একটা কর্ণ D1 বলে থাকি ইন্টু আরেকটা কর্ণ D2 বলে থাকি, ডিভাইড বাই 2 হয়ে যাচ্ছে এরিয়া। তাহলে রম্বসের জন্য আরেকটা ফর্মুলা যে কর্ণ দিয়ে আমরা বের করতে পারি, এবং এটা অনেক সময় বেশিরভাগ সময় সহজ হয়, কর্ণ দিয়ে বের করাটা বেশিরভাগ সময় সহজ হয়, কারণ এই ইনফরমেশনগুলো কর্ণ আকারে কর্ণের হিসাবে দেওয়া থাকে আর কি, এই জন্য। তাহলে রম্বসের বেসিক ফর্মুলা হচ্ছে, বেসিক এরিয়ার ফর্মুলা হচ্ছে যে বেজ ইন্টু হাইট। তো বেজ ইন্টু হাইট থাকলে ফাইন, সেটা করা যাবে। অর ডায়াগোনাল দিয়ে কর্ণ দিয়ে বের করা যায়, সেটা কি ডায়াগোনাল দুইটা ভিন্ন ভিন্ন অবশ্যই এখানে, এই জন্য D1 ইন্টু D2 বাই 2। কিভাবে হয়েছে, ওই ত্রিভুজ দুইটাকে মিলায় আর কি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ওভাবে করে করে দুইটা ত্রিভুজ যুক্ত হয়ে যাবে, আর হাফটার ওই দুইটার নিচে চলে আসে আর কি, এই জন্য। ঠিক আছে, এটা প্রমাণ চাইলে দেখে রাখতে পারেন রিটারের জন্য, মানে রম্বসের এরিয়ার ফর্মুলা যে D1 ইন্টু D2 বাই 2, কীভাবে এটা প্রমাণটা আর কি, ওই প্রমাণটা বইতে আছে 9-10 বুকে। জাস্ট এই যে এটাকে একটা ত্রিভুজ, এটার এরিয়া এত, আবার এটা আরেকটা ত্রিভুজ, এটার এরিয়া এত, এবার দুইটারে যোগ করে দেন, তখন যোগ করে ইকুয়েশন সলভ করলে, মানে এত লম্বা ইকুয়েশন না, জাস্ট দুইটাকে যোগ করে দ্বারা করালে এটাই হয়ে যায় D1 D2 বাই 2। ঠিক আছে, এখন এখানে কেন D1 মানে ডায়াগোনাল দিয়ে কাজ করা গেল, বিকজ ওই যে 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে এই কারণে, আর কিছু না। ওকে, এবারে আসি এরিয়া স্কোয়ারের এরিয়া কি, বেসিক এরিয়া হচ্ছে যে বেজ ইন্টু হাইট। কিন্তু আমরা কিভাবে পড়ি, আমরা পড়ি যে বাহুর স্কোয়ার নাকি সাইডের স্কোয়ার, না বা সংক্ষেপে এ স্কোয়ার বলি। কারণ এখানে বেজ যদি আমি ধরে থাকি, যেহেতু প্রত্যেকটা বাহু সমান, এই বেজটাকে যদি আমি এ ধরি তাহলে হাইটটাও এ হয়ে যায়, সেম বাহু সেম দৈর্ঘ্য, তাহলে তখন আমরা এটাকে বলে থাকি এ স্কোয়ার বা বাহুর স্কোয়ার। তাহলে বর্গের স্কোয়ারের এরিয়া হচ্ছে যে এ স্কোয়ার। একইভাবে এটাকে আমরা ডায়াগোনাল দিয়েও দেখাতে পারি। ডায়াগোনাল কি কি, ওই যে D1 ইন্টু D2 বাই 2। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রম্বসের কি ডায়াগোনালগুলো সমান ছিল, না স্যার। রম্বসের ডায়াগোনাল সমান ছিল না, কিন্তু স্কোয়ারের ডায়াগোনাল কি সমান? স্কোয়ারের ডায়াগোনাল যদি সমান হয় তাহলে আমি এই যে D1 D2 আলাদা আলাদা না বলে আমি প্রত্যেকটাকে মানে ডাইরেক্ট ডি বলতে পারি কি না, মানে এই D1 যত D2 তো ততই নাকি, এই যে D1 ধরেন এটা যত এইটাও তো তত, সেম না লেংথটা, কারণ কি কর্ণ তো সমান এখানে। তো যার কারণে দোনোটাকে আমি আর আলাদা ওখানে D1 D2 নিয়েছি, কারণ দুইটা ভিন্ন ভিন্ন লেংথের, এই জন্য 1 আর 2 ইউজ করা হয়েছে, 1 একটা 2 আর একটা। কিন্তু এখানে দোনোটা তো সেম, তার মানে কি ডি ইন্টু ডি না, ডি ইন্টু ডি বাই 2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার বাই 2। তাহলে বর্গের জন্য এরিয়ার আর একটা ফর্মুলা হচ্ছে যে ডি স্কোয়ার বাই 2। অনেক সময় এটা তাড়াতাড়ি হয়, আমরা এটা অ্যাপ্লাই করব। একটা তো হচ্ছে যে ভূমি বাহুর স্কোয়ার, হ্যাঁ বাহুর মানে এ স্কোয়ার বা বাহুর স্কোয়ার, এটা একটা। আবার অনেক সময় যে কর্ণ দিয়ে আমাদের থাকতে পারে, সেই ক্ষেত্রে ডি স্কোয়ার বাই 2। কেন ডি স্কোয়ার বাই 2 হলো সেটা আমরা দেখলাম, কারণ এখানে ডি দুটোটা সমান এই জন্য। তাহলে এটা গেলো এরিয়া নিয়ে কথাবার্তা। অ্যান্ড আরেকটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে যে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে না ভিতরে, দেখেন তো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার হয়েছে কিনা, এখানেও এই 1 2 3 4 প্রত্যেকটাতে 4টা হয়েছে কিনা, 1 2 3 4। এই যে 4টা ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রেই এই 4টা সমান থাকে, এরিয়াটা সমান হয় আর কি। ঠিক আছে, এটা নিয়ে কোনো মতভেদ নাই তাদের মধ্যে। এই 4টা ক্ষেত্র প্রত্যেকটা সমান সমান, এটা প্যারালোগ্রামই হোক, রেক্টেঙ্গেলই হোক, স্কোয়ার হোক অথবা রম্বস হোক, এই 4টা ক্ষেত্র সব জায়গাতেই সমান, এরিয়াটা সমান। ঠিক আছে, এবার আসেন দেখেন আমরা যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। কেন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেজ ইন্টু হাইট বলেন, ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট কেন? কারণ এই ত্রিভুজটাকে যদি আপনি একটা কল্পনা করেন, একটা এক্সটেন্ড করেন, এভাবে করে বাড়াই দেন, তাহলে এটা কি পাওয়া যায়, একটা সামান্তরিক পাওয়া যায়, একটা প্যারাগ্রাম পাওয়া যায় কি না, প্যারাগ্রাম। তো প্যারাগ্রামের ফর্মুলা কি, বেজ ইন্টু হাইট, প্যারাগ্রামের এরিয়া কি বেজ ইন্টু হাইট, আর ওই বেজ ইন্টু হাইটের অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা, এই জন্য হাফ করা হয়েছে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট।
কথা বুঝতে পারছি? ধরেন এটা প্যারাগ্রাম নিলাম, আমি মনে করি রেক্টেঙ্গেলও নিতে পারি, আমি যে কোনো কিছু নিতে পারি, রেক্টেঙ্গেল নিলাম। তাহলে এই রেক্টেঙ্গেল, এটার এরিয়া কত? এটার এরিয়া হচ্ছে বেজ ইন্টু হাইট। কিন্তু আমি যখন এটার অর্ধেক নিব তখনই তো একটা ত্রিভুজ হয়, এইটুকু নিলাম। তাহলে কি হচ্ছে, এই পুরা যেটা বেজ ইন্টু হাইট ছিল তার অর্ধেক নিচ্ছি না, তাহলে এই জন্য ডিভাইড বাই টু। অর্থাৎ এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট বা বেজ ইন্টু হাইট বাই টু। কি বুঝতে পারছি? তো সিম্পল একটা ত্রিভুজ যখন, তখন একটা চতুর্ভুজের বা একটা রেক্ট্যাঙ্গেলের বা একটা প্যারাগ্রামের অর্ধেক হয়। এই অর্ধেকের কারণে আমরা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হই, কারণ পুরোটা ছিল বেজ ইন্টু হাইট, তাহলে অর্ধেক নিলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হয়। ক্লিয়ার? এখন দেখেন এরপরে লাস্ট ওয়ান, যেটাকে বলা হয় কি ইয়ে, এই ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এরিয়া কি তাহলে? ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েড বলে, হ্যাঁ, ট্রাপিজয়েড, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। ট্রাপিজিয়ামের এরিয়ার ক্ষেত্রফল কি? এরিয়ার কি ট্রাপিজিয়ামে কি হয়? ট্রাপিজিয়ামের দুইটা বাহু শুধু সমান্তরাল হয় আর বাকি দুইটা অসমান্তরাল থাকে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান্তরাল। তো ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি বলেন? হ্যাঁ, উচ্চতা ইন্টু উচ্চতা নাকি? আচ্ছা, সংক্ষেপে আমি যদি সমান্তরাল বাহু লেটস এটাকে এ আর এটাকে বি ধরি, তাহলে যেটা বলতে চাচ্ছেন সেটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, এটাই তো এটা বলছেন নাকি? দেখেন এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদর যোগফল মানে কি এ প্লাস বি, আমি যদি একটাকে এ আর একটা বি ধরে থাকি, তাহলে এ প্লাস বি আর ইন্টু কি সমান্তরাল বাহুদর মধ্যবর্তী দূরত্ব না, এইচ মানে হাইট। তাহলে এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, এটা আসছে আসলে কি সংক্ষেপে দাঁড়া করালে। কিন্তু আমি তো জানি এই একটা যে কোনো চতুর্ভুজ শেপের মানে টু ডাইমেনশনাল আইটেমের এরিয়া হচ্ছে বেজ ইন্টু হাইট। বেজ ইন্টু হাইট কি না? বেজ ইন্টু হাইট হয় কি না বলেন? কিন্তু এখানে এরকম চেহারা হয়ে গেল কেন? এখানে কেন এ প্লাস বি বাই টু ইন্টু হাইট হলো? কেন হলো? বিকজ কি ধরা হয় না? স্যার এটা হচ্ছে আমরা স্যার দুটো মিলিয়ে ইকুয়াল করলাম আর কি, কারণ এখানে এ আর বি স্যার দুটোর সমষ্টিকে অর্ধেক করলাম আর কি, মানে গড় করলাম আর কি। রাইট রাইট। কেন করতে হলো সেটাই আর কি দেখি। যেমন আমি ওখানে বলছিলাম যে আয়তক্ষেত্র মনে করেন রেক্টেঙ্গেলকে যাকে যদি আমি উল্টাই দিই তাতে কি এরিয়া চেঞ্জ হবে? উল্টাই দেয় মানে ধরেন উপরেটা নিচে, নিচেটা উপরে আনি, চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। যদি খাড়া করে দেই মানে ভূমিটাকে লম্ব, লম্বটাকে ভূমি করে দেই, তাতে করে কি এরিয়া চেঞ্জ হবে? না, সেম হবে, কারণ ভূমি ইন্টু লম্বই তো আমার ইয়েটা থাকতেছে এরিয়া, তাহলে সেম থাকতেছে। এভাবে এখানে প্রত্যেকটা শেপকে যদি আমি মানে উল্টিয়ে দেই পাশা বা খাড়া করে দেই, তাতে করে এরিয়ার কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে এই জায়গাটায় এসে দেখেন এই ট্রাপিজিয়ামে কি করতেছে। লেটস আমি এইটা এ ধরে নিলাম মনে করেন যে 8, আর এই বি ধরে নিলাম মনে করি 10, আর যে উচ্চতা, যেটা উচ্চতা কোনটা নেয়, এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী উচ্চতা এটা নেওয়া হয়, এইটা দেওয়া হয়। তো মনে করেন এটা 5 নিলাম, ঠিক আছে? তাহলে এখন আমি যদি প্রথমে এই বেসটাকে ধরি তখন এরিয়া কত? মানে জেনারেল নিয়ম অনুযায়ী রেক্টেঙ্গেল দেখার দরকার নাই, এটা বেস আর উচ্চতা 5, তাহলে এরিয়া কত? 25 এরিয়া হচ্ছে 50। আবার যদি আমি এই রেক্টেঙ্গেল ইয়েটাকে ট্রাপিজিয়ামটাকে উল্টিয়ে দেই মানে উপরেরটাকে নিচে নিয়ে আসি, তখন বেস কত? 8, 40। আর হাইট কত? 5, তখন এরিয়া কত? 40। কিন্তু একই জিনিসের তো দুই রকমের এরিয়া হওয়ার কথা না। আমরা আগের উপরে 4টাকে উল্টায় দিলে কিন্তু এরিয়া সেম থাকতেছিল, কিন্তু এখানে কিন্তু এরিয়া চেঞ্জ হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ দোনোটার বেস সমান ছিল না, এ এবং বি সমান ছিল না। তো এই কারণে বেসটাকে কি করা হয়েছে? যোগ করে 2 দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে, মানে কি আসলে অ্যাভারেজ নেওয়া হয়েছে, অ্যাভারেজ। তাহলে এই পুরো জিনিসটা আসলে বেইজই, কিন্তু এখানে যেহেতু দুটোটা বেজ উল্টাই দিলে সমান থাকছিল না, এই জন্য সমান করার জন্য ওইটার অ্যাভারেজ নেওয়া হয়েছে, অ্যাভারেজ। কথা বুঝছেন? মানে বেসটা এই দুইটার অ্যাভারেজ নেওয়া হয়েছে, তাহলে অটোমেটিক সমান হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানেও কিন্তু টু ডাইমেনশনের জন্য এরিয়ার যে ফর্মুলা বেস ইন্টু হাইট, সেটা এখানেও কিন্তু কার্যকরী। বাট যেহেতু বেস এখানে সমান না, এই জন্য এটাকে সমান করার জন্য মানে সমান বেস নেওয়ার জন্য আমরা এ প্লাস বি বাই টু মানে তাদের অ্যাভারেজ নেওয়া হয়েছে। তাহলে এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, এই কারণে ফর্মুলাটা এখানে এরকম হয়ে গেছে। অন্যগুলোতে আর চেঞ্জ হয় না, কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে একটু, এই কারণে।
বুঝতে পারছেন? তো যদি কখনো ভুলে যান কম্পেয়ার করে নেবেন এভাবে করে আর কি, যে এই দুইটাকে মানে বেজ ইন্টু হাইট আমার আসতে হবে, কিন্তু যেহেতু বেজ এখানে আর এখানের বেজ সমান না, তাহলে এই দুইটাকে সমান করতে হয়, মানে অ্যাভারেজ নিতে হয় কিভাবে, a প্লাস বি বাই টু, দুইটা নাম্বারের অ্যাভারেজ কি, দুইটার যোগফল বাই দুই করে, আর ইন্টু এইচ, মানে আগেও ছিল এখনো থাকবে, এটা থাকবে, এইচ হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা, তাহলে এতে করে আমার এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে আর কি, এই জন্য, তাহলে এই জন্য এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট মূল ফর্মুলা বেসিক ফর্মুলা কিন্তু বেজ ইন্টু হাইট সেটা কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে অনেক লম্বা আলোচনা আমাদের। এখন এখানের উপরে কোশ্চেন ভেঙে ভেঙে মানে গ্যাপে গ্যাপে আছে আর কি। তার আগে এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা এই কোশ্চেনের সাথে সাথে আমরা ডিসকাস করে নেই। এই যে কোশ্চেনটা হচ্ছে 146 এ দেখেন, the lengths of the sides of a parallelogram are 12 meter and 8 meter. If the length of the smaller diagonal is 10 meter, determine the length of the other diagonal. মানে একটা প্যারাগ্রামের বাহু হচ্ছে 12 এবং কত 8, লেটস সে এটা 8, সরি এটা 8 আর এটা 12, তাহলে এটাও 12 হবে, এটা 8 হবে, এই হচ্ছে বাহু। আর লেংথ অফ স্মলার ডায়াগোনাল, ছোট ডায়াগোনাল যেটা, তাহলে এখানে এটা হবে, এই ছোট ডায়াগোনালটা দেওয়া আছে 10, আর জানতে চাচ্ছে যে আদার ডায়াগোনালটা বড়টা কত আর কি, অন্য ডায়াগোনালটা কত, ঠিক আছে, অর্থাৎ এই যে এইটা কত। তা এখন এই যে সামান্তরিকের ক্ষেত্রে ডায়াগোনাল এবং লেংথের একটা সম্পর্ক আছে আর কি, এই সম্পর্কটা আর কি এখানে আমরা খেয়াল করবো, সেটা হচ্ছে যে এই যে ডায়াগোনাল 1 এটার স্কোয়ার প্লাস ডায়াগোনাল 2 এর যে স্কোয়ার, সেটা হয়ে যায় কি 2 ইন্টু ওই যে লেংথ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, মানে লেংথ এবং ব্রেথ যে দুইটা থাকে, অর্থাৎ এক্ষেত্রে 8 এবং 12, ওই দুটার স্কোয়ারের যোগফলের 2 টাইমস কি হয়, ডায়াগোনাল স্কোয়ারের যোগফল হয়। তাহলে d1 ইন্টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু l1 স্কোয়ার প্লাস b2 l স্কোয়ার প্লাস b স্কোয়ার আর কি। তা এটা একটা সম্পর্ক, এটা দিয়ে আর কি এই ধরনের কোশ্চেন আর কি সলভ করতে হয়। তো এখানে যদি আমরা এটা ভ্যালুগুলো বসিয়ে দিই, যা যা দেওয়া আছে সেগুলো বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে আর কি। এটা আপনারা দেখে নিন, এখানে অ্যান্সার হচ্ছে যে 17.77 হবে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে এটা খেয়াল করা, সামান্তরিকের কি ক্ষেত্রে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু l স্কোয়ার প্লাস b স্কোয়ার, মনে থাকবে তো, এটা একটা খেয়াল করে নিন। নেক্সট কোশ্চেন, if angle ADC equal to 150 degree, AB equal to y centimeter and BC equal to x centimeter, find the area of parallelogram ABCD. ADC 150 দেওয়া আছে, আচ্ছা এটা যদি 150 হয় তাহলে এখানে A কত বলেন তো, A কোনটা কত হবে, 30 ডিগ্রি, 30, ওই যে বলছিলাম না পাশাপাশি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ, তাহলে ওটা 150 হলে এটা 30 হবে, ঠিক আছে। এখন ওখান থেকে যদি আমি একটা লম্ব টানি, লম্ব যদি টানি, তাহলে এখন আমার এই কোণটা কত, এই উপরের কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে খেয়াল করে দেখেন এখানে একটা 30 60 90 ট্রায়াঙ্গেল তৈরি হলো। তো 30 60 90 ট্রায়াঙ্গেলের রেশিও সাইডস কি কি, 1√3 2, 1√3 2। এখন কোন একটা বাহু দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, বলা হচ্ছে যে AB ইকুয়াল টু y, আচ্ছা AB পুরোটা y, আর হচ্ছে BC ইকুয়াল টু x, BC x মানে হচ্ছে যে ADও x, তাহলে AD দেওয়া আছে 90 এর অপোজিটটা, 90 এর অপোজিট। আচ্ছা আমাদের দরকার কি, প্যারাগ্রামের এরিয়া লাগবে, এরিয়া মানে কি বেজ ইন্টু হাইট, বেজ কত y, হাইট কত x, বেজ y হাইট x নাকি, না না হাইট x না, এই এক্সট্রা এক্সের সাপেক্ষে এই হাইটটা বের করতে হবে আর কি, হাইট তো x না, এটা সাইডটা আর কি, তির্যক হাইট ওর মানে এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট হচ্ছে x, কিন্তু অ্যাকচুয়াল হাইটটা এখান থেকে বের করতে হবে আর কি। তো সেটা কত, এই এইচটা কত, সেটা কিভাবে বের করব, এই 30 60 90 হিসাবে। তো কিভাবে, এই 90-র অপোজিট হচ্ছে x, 90-র অপোজিট মানে যেটা 2, 2 হচ্ছে x, আর আমরা যেটা হাইট বের করবো সেটা কত ডিগ্রির অপোজিট বের করব, কত ডিগ্রির, এইচটা কত ডিগ্রির অপোজিটে আছে, এই যে 30 ডিগ্রির অপোজিটে আছে, তাহলে 30 ডিগ্রির অপোজিট মানে 1 ইউনিট কত, 2 ইউনিট যদি x হয় তাহলে 1 ইউনিট কত হবে, x/2 না, বুঝতে পারছেন কিনা নাকি সমস্যা হচ্ছে, কথাবার্তা নাই কেন। তাহলে এই যে হাইট যেটা সেটা কিন্তু x/2,
এই হাইট তাহলে x/2, তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি আমাদের y আর হাইট আমাদের x/2, এরিয়া কি হবে x/2 ইন্টু y, অর্থাৎ xy/2। অ্যান্সার ইজ কই নাই, নান অফ দিস। নান অফ দিস হবে তাহলে, হ্যাঁ নাই থাকা তো উচিত ছিল, কিন্তু xy/2 হচ্ছে তাহলে অ্যান্সার। ঠিক আছে, বলা নিতে না, এ বি সি 150 ডিগ্রি, এ বি ওয়াই, আচ্ছা বিসি এক্স, এটা তাহলে এটা কত, তো এখানে 90-র অপোজিট হচ্ছে এক্স, তাহলে 30-র অপোজিট x/2, এটা ঠিক আছে, x/y, এক্স ইন্টু y/2 হবে। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান কি, এটা এখানে সলিউশন আছে, এটা আপনারা দেখে নিন, এটা পারবেন, কোনো সমস্যা নাই, সিম্পল জিনিস একদম। ঠিক আছে, কিছু কোশ্চেন আমাকে ছেড়ে দিতে হবে, অনেক কোশ্চেন নেওয়া হয়েছে তো। আচ্ছা এটা কি হবে, ABCD চতুর্ভুজে AB প্যারালাল টু CD, AC ইকুয়াল টু BD অ্যান্ড অ্যাঙ্গেল A ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? আয়তক্ষেত্র না, একটা যখনই 90 ডিগ্রি এবং প্যারালাল আছে তার মানে কি হবে, অবশ্যই আয়তক্ষেত্র হবে, এগুলো কোনোটাই হওয়ার আর সুযোগ নাই, আয়তক্ষেত্র রাইট। আচ্ছা এরপরে দেখেন কোশ্চেন নাম্বার 150, এটা তো সিম্পল মৌখিক কোশ্চেন। The area of rectangular classroom is x square minus 25. Which of the following binomials could represent the length and width of the room? তো রেক্ট্যাঙ্গুলার এরিয়া যদি x স্কয়ার মাইনাস 25 হয়, এটাকে সিম্পলিফাই করলে কি হয়, x প্লাস 5 x মাইনাস 5, তো তার মানে একটা লেন্থ একটা ব্রেথ, তো সি হবে রাইট। তারপরে কোশ্চেন 151, the figure on the right ABC is a right angled isosceles triangle, right angled isosceles triangle মনে আছে কি, কত হয়, কত ডিগ্রির, 45 45 90 আর কি, তার মানে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে বিসি ইকুয়াল টু এবি আর কি, এটা সব মানে সব কিছু অনেক কিছু এখানে চলে আসে অটোমেটিক। তাহলে বিসি ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তো বিসি ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এবিটাও পুরোটা এক্স হবে নাকি, এই পুরো এবিটা এক্স হবে, এবং ডিই ইকুয়াল টু ওয়াই, ডিই যেটা সেটা ওয়াই দেওয়া আছে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ প্লট ডিবিসিই, ডি ডিবিসিই, আচ্ছা ডিবিসি প্লটটা এটা দেখতে কি, এটা কি কি শেপ, এটা কি ক্ষেত্র তাহলে, ট্রাপিজিয়াম, তার মানে একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে হচ্ছে আর কি, আর ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি কি, a প্লাস বি বাই টু ইন্টু এইচ, এ প্লাস বি কি, ওই যে সমান্তরাল বাহু দুইটার যোগফল, তো সমান্তরাল বাহু এখানে কে কে আছে, একটা হচ্ছে যে ডিই আর একটা হচ্ছে কি এই বিসি, তাহলে এই দুইটার যোগফল তার মানে কি এক্স প্লাস ওয়াই বাই টু, আর ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে যে এই অংশটুকু, এইটা আমাদের দরকার এখন, এইটা কত হবে, এটা কিভাবে পেতে পারি আমরা, হাফ কত, হাফ, না এটা হাফ এক্স, হাফ এক্স বলা যাবে না, নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ অন্য কোনো ইনফরমেশন নাই, বুঝতে পারছেন, তবে কি বলা যায় সেটা দেখি আমরা, সেটা হচ্ছে যে যখন এটা 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হয় কি না বলেন তো, কারণ এটা তো প্যারালাল, হ্যাঁ এটা প্যারালাল, তাহলে এটা আর এটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ কারণে এটা 45, তো এখন এটা 45 এটাও 45, দ্যাট মিনস এটা ওয়াই হলে এইটুকু অংশ ওয়াই হয় কি না, এইটুকু অংশ মানে এডিটা ওয়াই হয় কি না, ওয়াই হয়। এখন এ বি পুরাটা এক্স ছিল, তাহলে এই বিডিটা কতটুকু হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই না, বিডিটা এক্স মাইনাস ওয়াই হয় কি না বলেন, হ্যাঁ
এক্স মাইনাস ওয়াই হয়। তার মানে হচ্ছে যে এই হাইট যেটা সেটা তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন অ্যান্সার কি হচ্ছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু। কোথায় আছে? এতে আছে, এতে আছে। বুঝতে পারছেন? আইবি এর কোশ্চেন যদি অনেক পুরনো, বাট কোশ্চেনটা সুন্দর কোশ্চেন। ক্লিয়ার কিনা বলেন তো, নাকি আবার দেখতে হবে? না, কঠিন কিছু না, কিন্তু সুন্দর কোশ্চেন আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রাপিজিয়াম হ্যাজ এ টোটাল এরিয়া অফ 25 স্কোয়ার ফিট ইফ হাইট অফ দিস ট্রাপিজিয়াম ইজ 2 feet and one of the two parallel sides is 1 foot longer than the other, then what is the length of the longer side? ঠিক আছে। আচ্ছা, ট্রাপিজিয়াম টোটাল এরিয়া দেওয়া আছে। আচ্ছা, তা যখন এরিয়া দেওয়া থাকে আর হাইটও দেওয়া আছে, ফাইন। তাহলে একটা বাহু আরেকটা বাহুর চাইতে, সমান্তরাল বাহু দুটোর একটা আরেকটা চাইতে কত কত বেশি? 1 ফুট লঙ্গার, 1 ফুট বেশি। তার মানে একটা বাহুকে যদি আমি লেটসে এ ধরি, তাহলে আরেকটা বাহু কি হয়ে যাবে? এ প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমি জানি যে এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, এইচ কত? 2 ইকুয়াল টু এরিয়া, সেটা দেওয়া আছে 25। বুঝতে পারছি কিনা? ট্রাপিজিয়ামের এরিয়া কি? এ প্লাস বি বাই টু, আর এ প্লাস বি মানে হচ্ছে যে ওই দুইটা সমান্তরাল বাহু। তো ওই দুইটা সমান্তরাল বাহুর একটা বাহু আরেকটা চাইতে 1 ফুট বেশি। তাহলে একটাকে যদি আমি এ ধরি, বা আপনি এক্স ধরতে পারেন, অসুবিধা নেই। আরেকটা তাহলে এ প্লাস ওয়ান হবে, 1 বেশি। তাহলে এ প্লাস বি বাই টু মানে এখানে এ প্লাস ওয়ান বাই টু, আর ইন্টু হাইট দেওয়া আছে 2 ফিট ইকুয়াল টু এরিয়া 25। তাহলে এ কত এটা জানতে চাওয়া হয়েছে, তো এটা সলভ করলে হয়ে যায়। হ্যাঁ, হাইট চেয়েছে নাকি? হোয়াট ইজ দ্য লেংথ অফ আদার সাইড, সরি হাইট চাইনি, মানে আদার সাইড মানে ওই যে এটা আর কি, এ প্লাস ওয়ানটা চেয়েছে আর কি। অর্থাৎ এ বের করলে আমি এ প্লাস ওয়ান পেয়ে যাচ্ছি। তো কথা হচ্ছে এই এই দুই দুই ক্যান্সেলড, 2a ইকুয়াল টু 24, এ ইকুয়াল টু 12। তো এ 12 হলে 13 হয়ে যাবে আর কি অ্যান্সার। ঠিক আছে না? একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার, ক্ষেত্রটির পরিসীমা কত? তো দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে হচ্ছে যে আমার বিস্তার যদি x হয়, দৈর্ঘ্য হবে 3x। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে আমাদের 48। তো পরিসীমা দরকার। আচ্ছা, তার আগে আমি x কত পাচ্ছি? 4। তাহলে দৈর্ঘ্য কত? মানে প্রস্থ কত? 4, দৈর্ঘ্য কত? 12। তাহলে পরিসীমা কি জিনিস? পেরিমিটার ইকুয়াল টু কিভাবে বের হয়? 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, দুই দিকের দৈর্ঘ্য আর প্রস্থ যোগফল। পরিসীমা মানে হচ্ছে যে এটা যদি আমার লেন্থ হয়, এটা যদি ব্রেথ হয়, তাহলে লেন্থ এদিকে একবার, এদিকে একবার, ব্রেথ এদিকে একবার, এদিকে একবার, দুইবার লেন্থ দুইবার ব্রেথ যোগ করা মানে পরিসীমা। দুইবার লেন্থ দুইবার যে ব্রেথ যোগ করা মানে পরিসীমা। সেটাকে সংক্ষেপে আমরা 2 কমন নিয়ে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করি। তাহলে লেন্থ হচ্ছে 12, ব্রেথ হচ্ছে 4, 16, আর ইন্টু 2 করলে 32 হয় কি না? নাকি ভুল হলো কোথায়? দৈর্ঘ্য দেওয়া আছে 47 মিটার। ও আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্য 48 দেওয়া ছিল, আমি পরিসীমা মানে করছিলাম এরিয়া 48। 3 ভাগ আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য 48 দেওয়া ছিল, লেংথ 48, তাহলে ব্রেথ তার 3 ভাগের 1 ভাগ, কত হবে? 16। তাহলে পরিসীমা কত হবে? 16 যোগ 48 এর কি দ্বিগুণ, দ্বিগুণ হবে, সরি। তাহলে এখানে 16 আর 48 64, 64 ইন্টু 2 কত? 128, 128। ঠিক আছে, তাহলে এখানে থাকুক। হ্যাঁ, ওকে তাহলে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? কিছু বলছেন কিনা শোনা যাচ্ছে না। না, সাব্বির কি কিছু বলতে চাচ্ছে? শোনা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ।